Okay. Yeah, sure, please. You can leave and you in can join the other link. Thank you so much. Yep. দুটো রাহুল দিয়ে জয়েন করেছে কেন রে? একটা আমি। Hi, Sanjay, Priti. Can you open the chat here and click on the link? Actually, this link is not going to be working. So you have to use the other link. Hello, Priti. Can you join the link which is mentioned in this chat? You are in mute. Payal, just open the chat and click on the link which is mentioned here. We're on the other call actually. Rahul, you're there, right? Yes, I'm here. I think everybody is joining in this room right now, and the recording also is on. Okay, fine. So should I start? I think let's wait for a couple of minutes. It's just 5:29. Okay. Let few more people join. Slowly, people are joining in. We're at 12 right now. ওই লিঙ্কটা খোলা থাক, আমার মনে হয়। আমি সেটাই করছি, ওটা খোলা রাখছি যাতে কেউ যদি ঢোকে তাহলে আমি ওকে ইনফর্ম করে দেবো। ইটস ওকে, দ্যাটস নট আ প্রবলেম। বাট এখানে সবাই আমি কি বাংলাতেই বলবো? মানে ক্যান আই স্পিক ইন বেঙ্গলি অনলি? No problem. I think so. Okay. Because somebody else was trying to join and he called me from Hyderabad basically. I Oh, wanted to join in. They have seen in the through LinkedIn basically. So LinkedIn is day by day, it's a very appropriate tool, I would say. So I was just means surprised that he was saying that okay, I have seen your this thing in LinkedIn, so can I get the link so I can join it? Okay, fine. I think আপাতত যতজনকে দেখছি আমি লিস্টে যারা জয়েন করেছে সবাই বাঙালি। আমার Hmm. মনে হয় এই মুহূর্তে কোনো প্রবলেম নেই যতক্ষণ কেউ অবাঙালি জয়েন করছে। Okay, fine. So can I present now? করলে আমি চলে যাব তো, মানে I have a Yes. authority to. Yes. Yeah. Okay. So কি করতে হবে? Your entire screen. Yep. আচ্ছা। Then share. Okay. So we are presenting to everyone. Fine. So this is now তো screen সবাইকে is. রিকোয়েস্ট করছি যে সবাই মিউটে থাকো এবং যখন কোনো কোশ্চেন থাকবে ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। দেখো তোমার ডান দিকে স্ক্রিনে রেজ হ্যান্ড অপশন আছে,
বা মেসেজিং এর অপশন আছে যেখানে তুমি মেসেজ করে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারো। Okay, so good evening everybody. আমি স্টার্ট করি, মানে মোটামুটি যারা জয়েন করছে, অভিক তুই জাস্ট একটু দেখে নিস আর কি বেসিক্যালি। ওকে, okay, the screen is visible, right? Yeah. Okay, fine. So the session name is ABCD of HVAC Basic Starter basically. So এই সেশনটা irrespective of any trade, this session is required because HVAC বা এয়ার কন্ডিশনিং হচ্ছে আমাদের এখন জীবনের অন্যতম পার্ট। লেট ইট বি ডোমেস্টিক, লেট ইট বি commercial, let it be industrial and everywhere. So that is our part. Second is that আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে জব করতে যাই, তো HVAC industry is a very prominent industry today, and where not only মেকানিক্যাল, আগে একটা সময় ছিল এরকম একটা মিথ ছিল যে মেকানিক্যালের ছেলেরাই বা মেয়েরাই একমাত্র এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশনে চাকরি করে, তা নয়। স্টিল নাও ইটস বিয়ন্ড দ্যাট, মানে মেকানিক্যাল তো বটেই, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনফ্যাক্ট দেয়ার আর দ্য সাম অ্যাপ্লিকেশন অফ দ্য সিভিল অ্যান্ড আর্কিটেকচার অলসো। তো সেটা হয়তো এই সেশনে অতটা বোঝা যাবে না, বাট as I was discussing with Suranjan from HIT, so যারা ফিফথ or সিক্স সেমিস্টারে যারা আছো বা যারা জাস্ট পাস করে বেরিয়েছো বা কিছু বছর হয়ে গেছে, তাদের সবার জন্য এই বেসিক গুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই সেশনটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, মানে দিস ইজ দ্য সিরিজ অফ দ্য সেশনস, ইট ইজ নট আ অনলি ওয়ান সেশন। সো মেবি আজকে করা হচ্ছে, আবার হয়তো এক মাসের মধ্যে আবার একটা পার্ট হবে, আবার একটা পার্ট হবে। সো মেবি I don't think so it will be completed within means maybe 10 চ্যাপ্টার্স বেসিক্যালি। সো এত বড়টাই শুধু বেসিক্স বলছি, হ্যাঁ। তো দেন আমরা যত এগোবো তত আমরা বুঝতে পারবো যে কতটা ডিপ। সো আর সেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাশ করে বেরোচ্ছ বা যারা পড়াশোনা করছো, তারা যে বুকিশ নলেজ ইউ আর অ্যাকুয়ারিং ফ্রম ইউর কলেজ অ্যান্ড টেক্সট বুকস, অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি এয়ার কন্ডিশনিং এ যেটা হয়, তো দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে। সো যারা মেকানিক্যাল আছো তারা পড়েছো হয়তো কার্নট সাইকেল, রিভার্স কার্নট সাইকেল, দিস দ্যাট অ্যান্ড অল। সো those things are basically important, but implication in practical world is very limited. সো ওইগুলো বেস করেই আমরা ইমপ্লিকেশন যেগুলো দেখি, সেগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে। তো সেশনটা এইভাবেই করা হয়েছে যাতে যারা এয়ার কন্ডিশনিং এ কাজ করতে ঢুকেছো বা কাজ করতে চাও বা এয়ার কন্ডিশনিংটা বেসিক্স জানতে চাও, তাদের জন্য এই সেশনটা খুব ইম্পর্টেন্ট আর কি। সেই ভাবেই কিন্তু সেশনটা ডিজাইন করা। তো ফার্স্ট চ্যাপ্টার আমি একটা লেজার পেনের করেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। সো দিস ইজ আ ব্লক ডায়াগ্রাম। আমি এই ব্লক ডায়াগ্রামটা অনেক পরে আসবো, বাট এইটাই হচ্ছে হার্ট অফ এন্টায়ার এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন। এই ব্লক ডায়াগ্রামটা যদি কেউ পুরোপুরি বুঝে যেতে পারো, মানে আমি শুধু ব্লক ডায়াগ্রামটা কপি পেস্ট করার কথা বলছি না, বা জাস্ট একটা অ্যারো গুলো কোন দিকে কি যাচ্ছে সেইটা বোঝার কথা বলছি না। এভরি অ্যারো অ্যান্ড এভরি সেকশন ইজ হ্যাভিং আ চ্যাপ্টার বেসিক্যালি। তো সেইগুলো যদি কেউ বেসিক আইডিয়াগুলো যদি কেউ মানে পুরোপুরি বুঝে নিতে পারো, তাহলে জানবে যে তোমরা বেসিক অফ এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন শিখে ফেলতে পারলে, এবং অনেক কিছু কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা ইন্ডাস্ট্রিতে ঢোকার আগেই রেডি করে নিতে পারবে, ঠিক আছে? তো আমি চ্যাপ্টারগুলোতে মানে এই পার্টগুলোতে পরে এক্সপ্লেন করব আর কি। তো জাস্ট আমি মানে বলে দিই যে যারা এয়ার কন্ডিশনিং নিয়ে পড়েছো বা পড়োনি, কিছুই জানো না বা যারা অল্প জানো, এই চারটে হচ্ছে মেন কম্পোনেন্ট বেসিক্যালি। একটা হচ্ছে কম্প্রেসার, একটা হচ্ছে কন্ডেন্সার, একটা হচ্ছে এক্সপেনশন ডিভাইস বা এক্সপেনশন ভালভ বলি, থ্রটলিং ডিভাইসও বলে অনেকে, আরেকটা হচ্ছে ইভাপোরেটর বেসিক্যালি। তো এই চারটে আচ্ছা, কেউ যদি মেসেজ ড্রপ করে থাকো আমাকে কমেন্ট করার জন্য, আই এম নট গোয়িং টু টেক ইট রাইট নাও বিকজ আই ক্যান নট সি দিস। ইটস আ ফুল স্ক্রিন ভিউ, সো ওয়ান্স মাই half of the session will complete, I will check that and I will answer, and then I'll complete the next this thing. Rahul, can you just present your screen?
হচ্ছে না নাকি? I think Sir, somebody else was somebody else tried হ্যাঁ to দেখতে share in the পাচ্ছি না। screen. just unshare and then share it again. ওকে, is it okay now? ওকে, লোডিং দেখা যাচ্ছে তো? না স্যার, দেখা যাচ্ছে না। না তোমার স্ক্রিন দেখা যাচ্ছে, you have to go to that page. না না, আই নো দ্যাট প্রেজেন্টেশন দেখা যাবে, বাট Yes, এখন দেখা yes, যাচ্ছে তো? yes. Go in the full screen mode, na? Yeah. Yeah, I am going to full screen. Okay, so there are the four major component যে কোনো এয়ার কন্ডিশনিং এর, যে সে তুমি ফ্রিজ বলো, তোমার বাড়ির ডোমেস্টিক এয়ার কন্ডিশনিং বলো, শপিং মল বা অফিসের এয়ার কন্ডিশনিং বলো, ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশনিং বলো, বা রেফ্রিজারেশন বলো। সো দিজ আর দ্য মেন ফোর অ্যাক্টার or actress basically. Say compressor, condenser, expansion device and evaporator. এটা শুধু আপাতত জেনে রাখো। আমরা ফার্দার কিছু আগে এগোই, তারপরে দেন উই উইল সি যে কিভাবে এইগুলো কাজ করে এবং কি করে এগুলো ইন্টারকানেক্টেড। বাট দিস ব্লক ডায়াগ্রাম ইজ দ্য বেসিক অ্যান্ড উই নিড টু ফুললি আন্ডারস্ট্যান্ড দিস ব্লক ডায়াগ্রাম, তবে আমরা এয়ার কন্ডিশনিং এর বেসিক জানতে পারবো। So going to the next slide. So air conditioning basically কি জিনিস? What is air conditioning system? আমি এখানে একটা সুন্দর বেশ ডেফিনেশন লেখা আছে। This presentation is actually recorded, so you will get the YouTube link and all. So পরেও তোমরা দেখতে পাবে। এখনই কাউকে কিছু ফটো তোলার স্ক্রিনশট Sir, you are not audible. Rahul, we lost you. I think let him join back. স্যার, রিজয়েন করব? না না, কাউকে কিছু করতে হবে না, রাহুল দাকে জয়েন করতে হবে। জাস্ট ওয়েট। স্যার, স্ক্রিন শো করছে না আমার, কিন্তু মানে তখনও করেনি কো। ওই ছেলেটার স্ক্রিনটা শেয়ার করলো, ব্যাস। উপরে দেখো একটা পিন, একটা থাকে, ওটা আগে প্রেস করো, দেন স্ক্রিনটা দেখতে পাবে তুমি রাহুলদার। আচ্ছা আচ্ছা। না না, জাস্ট 1 মিনিট, রাহুল দা বেরিয়ে গেছে কল থেকে, লেট হিম জয়েন ব্যাক। হুম, হ্যাঁ সেটাই।
Yes, Rahul, you're back. Can you hear me, Rahul? Okay, I can hear you. আমার নেটওয়ার্কের কিছু প্রবলেম ছিল। Yeah. Okay, so Fun. sorry, extremely sorry. One second, আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। Up to which you people heard? Have you seen this one? This slide I have come? হ্যাঁ দাদা এটাই। Okay. So air conditioning is a process basically যেখানে কি হয় মানে সোজা বাংলা ভাষায় বললে আমার যে জায়গাটাতে হিট প্রডিউস হচ্ছে সেইখান থেকে আমি হিটটা বাইরে কোনো জায়গাতে ফেলে দিচ্ছি যেখানে হিটটা ফেলতে কেউ বাধা দিচ্ছে না, ঠিক আছে? সো ইটস আ রিমুভাল প্রসেস অফ দ্য হিট ফ্রম দ্য কনফাইন্ড স্পেস টু দ্য এয়ার অর ওয়াটার, আর আমরা জিও এয়ার কন্ডিশনিং জানি মাটির তলাতেও আমরা হিট দিতে পারি, তো সেইগুলো আমরা পরে আসবো। তো এয়ার কন্ডিশনিং ইটসেলফ ইজ বেসিক্যালি মানে এয়ার কন্ডিশনিং মানে এর আগে আমরা হয়তো জানি যে শুধু কুলিং করা মানে ঠান্ডা করা মানেই হচ্ছে এয়ার কন্ডিশনিং এর কাজ। অ্যাকচুয়ালি নয়। আমরা যদি খুব ঠান্ডা করি কিন্তু যদি আমাদের এয়ার যদি মুভমেন্ট না হয় তাহলে দেয়ার উইল বি সাম ডিসকমফোর্ট উইল প্রডিউস বেসিক্যালি। ওকে, সো উই নিড টু কন্ডিশন এয়ার in terms of maintaining the temperature in the a proper balance of the relativity. And we also Rahul, you're breaking up. change area. Maybe that won't work. Hold on. Can you hear me now? Yes, better. Better, no? Okay. So now I think it's better. Yep. Okay. So fine. So এবারে তো এই জিনিসগুলো হচ্ছে এইটা হচ্ছে মূলত এয়ার কন্ডিশনিং এর কাজ। আর একটা জিনিস আমি তোমাদের এই এতে বলে দিই যে আমরা যারা বাড়িতে এয়ার কন্ডিশনিং ইউজ করি আমরা সবসময় ভাবি কি যে রিমোটে টেম্পারেচার অনেক বেশি নামিয়ে দিলেই এবং 16-17 ডিগ্রি সুপার কুল চিল। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিসইউজ বেসিক্যালি দুটো কারণে। এক হচ্ছে এনার্জি, আর তার থেকেও বড় হচ্ছে হিউম্যান কমফোর্ট। আমাদের নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার কত আমরা যখন সুস্থ থাকি, কোনো আমাদের জ্বর জ্বালা কিছু নেই, ইট ইজ সামথিং অ্যারাউন্ড 37 ডিগ্রি, রাইট? 36-37 ডিগ্রি সেন্টিগ্রেড। So which is our normal temperature. Now you feel যে তুমি যদি তোমার বডি টেম্পারেচারটা ওইভাবেই আছে, এবার তুমি একটা 20 ডিগ্রি 22 ডিগ্রি চিল্ড টেম্পারেচারের মধ্যে যদি তুমি চলে যাও তাহলে কিছুক্ষণ পর বডির ভেতরে একটা ডিসকমফোর্ট চালু হয়, ওটা হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু there is a water balance, there is a something other issues which health hazard actually has been started basically. তো সেই জিনিসগুলো জন্য যাতে না হয় সেই জন্য আমরা একটা প্রপার টেম্পারেচার ইউজ করা উচিত। আমাদের বিভিন্ন দেশে কিন্তু এখন নাও ইট হ্যাজ বিন সেট অ্যাট 26-27 ডিগ্রি। ইন্ডিয়াতে আমি জানি না তোমরা কতজন BEE নাম শুনেছো, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি সিস্টেম বেসিক্যালি আমাদের যে বোর্ড আছে, তো ওরা আমাদের হয়তো 2021 থেকে যে সমস্ত এয়ার কন্ডিশনিং এর ডোমেস্টিক রিমোট তৈরি হবে তো সেখানে 23 এর নিচে নামা যাবে না বেসিক্যালি, মানে লেটেস্ট লোয়েস্ট ইজ দ্য 23। তো অ্যান্ড সেকেন্ড হচ্ছে এনার্জির দিক থেকে কি না, আমরা ওই যে 4টে কম্পোনেন্ট দেখলাম আগের পেজে, তার মধ্যে যে কম্প্রেসর যে কম্পোনেন্টটা আছে which is basically the power hungry component that is consuming the most and maximum power. তো আমি যখনই ওই রকম একটা টেম্পারেচার সেট করে দেবো 20 ডিগ্রি অর 18 ডিগ্রি সেন্টিগ্রেড, তো কম্প্রেসারটা সবসময় রান করতে থাকবে বেসিক্যালি, অ্যান্ড ইট উইল বি টেকিং হিউজ পাওয়ার। তো সেটা উচিত না। তো আমরা এইটা নিয়ে আবার অন্য সেশনে আমি জাস্ট একটা গ্লিম্পস দিলাম। তো এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে, কেউ হয়তো এয়ার কন্ডিশনিং ঠান্ডা করার জন্য ইউজ করবে না, গরম করার জন্য আমাদের এখানে লাগে না। তো সেইটা জাস্ট মাথায় রেখো, উই উইল ডিসকাস লেটার। So I'm going forward to the next slide. So who speaks with you? So my name is Rahul De. আমি মেকানিক্যালের ডিপ্লোমা করেছি নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ থেকে, and I have close to 18 years experience in
professional world of air conditioning industry. So and একটু স্পেসিফিক ভাবে আমি ক্রিটিক্যাল স্পেসের থার্মাল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সঙ্গে যুক্ত। So I have a significant experience in marketing, application engineering, product and planning arena, and presently I'm working in the product marketing profile for thermal product management in Asia Pacific region for a company called Vertiv basically. So I hope you people aware about Vertiv, or if jara hoyto খুব ফ্রেশার্স সবে কলেজ থেকে বেরিয়েছো বা বেরোনি, ভার্টিভ হচ্ছে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে একটা বড় নাম, মানে ইটস আ ওয়ার্ল্ড ফেমাস নেম, অ্যান্ড আই এম ইনটু দেয়ার থার্মাল ম্যানেজমেন্ট সেকশন ইন প্রোডাক্ট মার্কেটিং ফর এশিয়া প্যাসিফিক। সো আমি অল্প স্বল্প জানি এয়ার কন্ডিশনিং সম্বন্ধে, তাই জন্য আজকে সাহস করেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা। অ্যান্ড দিস প্ল্যাটফর্ম কল হোপ, where we are all associated, যারা আমরা অর্গানাইজার। সো এই হোপ ফাউন্ডেশনের আই এম আ মেম্বার। ওকে, সো আমরা এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে আমরা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন সেশন করে থাকি। সো টুডে ইজ অন এইচভিএসি, নেক্সট উইক আমারই আরেকটা সেশন আছে অন ডেটা সেন্টার পার্সপেক্টিভ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি, অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্ট 2 বেসিক্যালি। অলরেডি আমাদের পার্ট 1 হয়ে গেছে। সো উই হ্যাভ আ ইউটিউব channel, so where that video is already uploaded. So if you are willing to join in next session, so it will be better that if you can just go to our YouTube channel and have a look and have a watch on that last video, last session. So it will be easier for you to grab the next session's topic basically. Okay, going forward now আমি একবারে বেসিকে চলে যাচ্ছি। হ্যাঁ, মানে যারা তোমরা এখানে হয়তো মনে হয় এটা আবার কি জানার, কিন্তু এইখান থেকেই আমাদের এয়ার কন্ডিশনিং শুরু হয়। তো দেখো, একটা এরকম বাড়ি আমি যেরকম বললাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে হিটটাকে কনফাইন স্পেস থেকে বাইরে বের করে দেওয়া। তো তাতে কি হয়, এখানে টেম্পারেচারটা নামে ঘরের ভেতরে, আর বাইরে টেম্পারেচারটা হয়তো বাড়ে। তো সেটাও ঠিক নয়, কিন্তু কিছু হাদ তাক মানে ইটস টু সাম এক্সটেন্ট ইটস ওকে বেসিক্যালি, because this area is not means where we are rejecting it, this area is not obstructing you to reject the heat basically. Okay, so এইটাই হচ্ছে এই যে মেকানিক্যাল প্রসেসটা, এই মেকানিক্যাল প্রসেসটার নামই হচ্ছে। এবার এটাকে যদি আমি একটু ডিপার ভার্সনে যাই, দেখো এই যে কিরকম ভাবে কি কাজ করে। ধরো এরকম একটা এই যে মেশিনটা যেটা আছে, আমি এই ব্লক ডায়াগ্রামে আসবো, এখনই চিন্তা করার কারণ নেই যে কি ব্যাপার কি না ব্যাপার, সরি। তো এইটা হচ্ছে আমার বাড়ির ভেতরটা, এটা একটু বড় করে দেখানো হয়েছে, মানে বড় বলতে তোমার ডোমেস্টিকের জায়গা যদি কোনো অফিস এয়ার কন্ডিশনিং হিসেবে, যেখানে একটা ডাক্টিং বলে জিনিস থাকে, যেটাকে আমরা বলতে পারি এয়ার ক্যারিয়ার, মানে এয়ারটা তো মুভ করবে কিছু দিয়ে, তো এটা মুভ করাতে হবে কিছু কন্টেনারের মধ্যে দিয়ে, তো সেই কন্টেনারটাকে ডাক্ট বলে বেসিক্যালি। তো সেইখান দিয়ে এরকম কুল এয়ার গুলো যাচ্ছে, সে এবার ওয়ার্ম এয়ারটা মেশিনের ভেতরে ফেরত আসছে, সেটা এরকম সাইকেল ভাবে হচ্ছে, এখানে কুলিং হচ্ছে। আর এই যে এয়ারটা যেটা কুল হচ্ছে, সেটা সেই এয়ারটা রেফ্রিজারেন্ট থেকে তোমার রেফ্রিজারেন্টে, মানে এয়ারটা যেটা এই এয়ারটা যেটা এখানে ফেরত আসছে, সেটা তো হট হয়ে যাচ্ছে, তো তার ভেতরের যে হিট আছে, বা যারা একটুখানি টেকনিক্যাল টার্মে যদি যাই, এনথালপি যেটাকে বলে, সেটা রিজেক্ট করছে রেফ্রিজারেন্ট বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। তো সেই রেফ্রিজারেন্টে আমরা হয়তো নাম শুনে থেকেছি কেউ কেউ, R22, R410A, সো এইগুলো হচ্ছে রেফ্রিজারেন্ট। আগেকার দিনে তোমার কার্বন ডাই অক্সাইড রেফ্রিজারেশন হিসেবে ব্যবহার হতো, অ্যামোনিয়া ব্যবহার হতো, এখনো হয় লো টেম্পারেচার জবে। তো এইরকম যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো, সেইগুলো হচ্ছে এই তারা কি করে, এই এয়ারের থেকে হিটটা নিয়ে এই একটা পদ্ধতির মাধ্যমে বাইরে হিটটা ছেড়ে দেয়, সেটারও পদ্ধতি আছে, সেটাও সেই এয়ারের মাধ্যমেই ছাড়া হয়। তো এই পুরো প্রসেসটা আমি বোঝাবো। তো এইটা হচ্ছে মানে একটু ব্রডার ওয়েতে যদি আমরা পুরো সিস্টেমটাকে চিন্তা ভাবনা করি, এইটা হচ্ছে সেই সিস্টেমটা, যেখানে ধরো এই জিনিসটাকে বলা হয় কন্ডেন্সিং ইউনিট, কারণ এখানে কম্প্রেসার এবং কন্ডেন্সার দুটোই আছে। আর এইটা হচ্ছে ব্লোয়ার ইউনিট বা ইভাপোরেটর, যেটা দেখালাম ওই ব্লক ডায়াগ্রামে। আর এইটা হচ্ছে মিটারিং ডিভাইস। সো দেখো, চারটে কম্পোনেন্ট কিন্তু সব সময় ওর মধ্যে থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে এদার ওদার করে থাকবে, ঠিক আছে। তো আমরা একটু থিওরিটিক্যাল দিকে যেতে হবে, কারণ না হলে
তোমরা কেউ যারা আর কি কলেজ থেকে বেরোচ্ছ বা পড়ছো, তারা জিনিসটাকে হট করে আমি যদি পুরো প্র্যাকটিক্যালে চলে যাই, তোমরা জিনিসটাকে মানে কি বলবো, মানে মিল করতে পারবে না, মানে ইউ ক্যান নট রেফার দ্য প্রপার থিংস বেসিক্যালি, রাইট? সো হোয়াট ইজ দ্য হিট ট্রান্সফার is the movement of the heat from one place to another. Believe me, আমি এই যে কয়েকটা স্লাইড তোমাদের দেখাবো, and in my experience half of the candidate যেগুলো আমাদের, এগুলো কিন্তু ক্লাস 6-7 আমরা পড়েছি, এই জিনিসগুলোই প্রপারলি ইন্টারভিউতে বলতে পারে না। তো আমি বলছি না তোমাদের কাউকে মুখস্থ করতে, বাট পদ্ধতিগুলো জানো এবং এই জিনিসগুলো জেনে সেই জিনিসগুলো কিভাবে ইমপ্লিকেশন হচ্ছে সেটা জেনে ইন্টারভিউতে প্রপারলি আনসার করো। So what is heat transfer? Heat transfer is the movement of the heat from one place to another. Either within a substance, মানে তুমি একটা ধরো লোহার মানে বারকে তুমি গরম করছো আগুনের এক প্রান্তে রেখে, আরেক প্রান্তটা তুমি লোহাটা বেয়ার লোহা যদি হয়, বেয়ার যদি আয়রন হয়, সো ইউ ক্যানট টাচ ইট আফটার সাম টাইম, ওকে? সো দ্যাট ইজ কি হচ্ছে, একটা জায়গা থেকে আরেকটা, মানে উইদিন আ সাবস্টেন্স হিট ট্রান্সফার হচ্ছে। তুমি একটা ঘরের এতে কোনায় একটা আগুন জ্বালিয়ে রেখেছো, তো কিছুক্ষণ পর ঘরটা বা হিটার জ্বালিয়ে রেখেছো, তো ঘরটা আস্তে আস্তে গরম হবে। সো ইটস আ উইদিন আ সাবস্টেন্স বা বিটুইন আ সাবস্টেন্স হতে পারে, উইদাউট সাবস্টেন্স হতে পারে। এগুলো কিন্তু আমরা সব ক্লাস 6-7 এ পড়েছি, হ্যাঁ? তো হোয়াট ইজ রেফ্রিজারেশন, হোয়াট ডাজ ইট ডু, what form does it take? So what is it? Refrigeration is the cooling of the removal heat. Simple. মানে অত কিছু বিশাল কিছু ভাবার কারণ নেই। 1 ton of refrigeration কি জিনিস সেগুলো আমরা পরে আসবো, আগে তো এইটুকুনি ছোট ছোট জিনিসগুলো জানি যে রেফ্রিজারেশন হচ্ছে যে is a process of the cooling by removal of heat. Okay, now next is that what is air conditioning? So the process of air treating air so as to the control simultaneously, যেটা আমি বললাম, temperature, humidity, cleanliness, distribution to meet the requirement of the conditioned space. এখানে নিচে একটা কথা লেখা আছে অ্যাশরে বলে। অ্যাশরে হচ্ছে আমাদের এরকম যেমন আইএস মার্ক হয়, আইএসআই মার্ক হয়, তেমনি সরি এক্সট্রিমলি সরি, তো এরকম এয়ার কন্ডিশনিং এর দুনিয়াতে এরকম একটা সার্টিফিকেশন সংস্থা রয়েছে। এটা হচ্ছে আমেরিকান সংস্থা, এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বেসিক্যালি, ঠিক আছে? তো এটার একটা ইন্ডিয়ান ফর্ম রয়েছে, সেটার নাম হচ্ছে ইসরে বেসিক্যালি। এটা যেমন অ্যাশরে যেমন হয় তেমনি এটা পুরো ওয়ার্ল্ডের কভার করা হয়, ইসরেও কিন্তু এরকম কভার করে। তেমনি ইউরোপের একটা রয়েছে, সেটার নাম হচ্ছে রেভা বেসিক্যালি, ঠিক আছে? কিন্তু এরা নিজেদের মধ্যে মিলমিশ করেই কাজ করে, যদিও অ্যাশরে হচ্ছে সুপ্রিম অথরিটি টু ডিজাইন এনিথিং অর ডিক্লেয়ার এনিথিং অন দ্য সার্টিফিকেশন প্রসেস এন্ড অল। তো সো দিস ইজ হচ্ছে এয়ার কন্ডিশন। এবার দেখো আরো আমি যদি বেশি কিছু, এবার এইটা হচ্ছে সিস্টেমটা, ঠিক আছে? আমি এই সিস্টেমটাতে আসছি, আমি এটাতে ঘুরে আসছি, তার আগে আরো কিছু বেসিক জিনিস আমি বলবো, এটাও একই জিনিস। তো এই যে দেখো, সরি, হিট ফ্লোজ ইন 3 ওয়েজ। এবার ধরো এটা কেনা আমরা জানি, আমরা তো ছোট থেকে পড়ে এসছি না, কিন্তু বিলিভ মি যখন হয় মানে ইন্টারভিউ হয়, আমরা জিজ্ঞাসা করি স্টুডেন্টদের, তোমরা ভাবো হয়তো ইন্টারভিউতে হয়তো আরেক পাস অনেক কিছু জিজ্ঞাসা করবে শক্ত শক্ত, বিলিভ মি একটা ভালো ইন্টারভিউ আর কখনো তার জ্ঞান জাহির করার জন্য ইন্টারভিউ নেয় না। সো এবার তোমরা নিজেরাই ভাবো যে এগুলো তো খুবই বেসিক, এগুলো তো ক্লাস 7, 8, 6, 7 এরকমই আমরা পড়েছি বোধহয়। তো আমরা যদি এইটুকুনি যদি না জানি তাহলে আমাদের কি শেখাবে বলো তো কোম্পানিগুলো? তো বিলিভ মি এইগুলোই লোকে জানে না। সো হোয়াট ইজ হিট ফ্লোজ ইন দ্য 3 ওয়েজ? কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। সো কন্ডাকশন কি? কন্ডাকশন হচ্ছে ট্রান্সফার অফ হিট ফ্রম মলিকিউল টু মলিকিউল থ্রু আ সাবস্টেন্স বাই আ চেইন কলিশন বেসিক্যালি। সো এইটা হচ্ছে কন্ডাকশন, ঠিক আছে? তেমনি তুমি যদি কনভেকশন ইজ এ হিট ট্রান্সফার প্রসেস বাই মুভমেন্ট অফ দ্য মলিকিউলস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার, সেটাকে বলা হচ্ছে কনভেকশন। আর রেডিয়েশন হচ্ছে হিট ট্রান্সফার যখন হয় পাসিং ফ্রম আ সোর্স টু অ্যান অ্যাবজর্বেন্ট সারফেস বেসিক্যালি,
মানে তুমি যখন এই যেমন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, বা তুমি একটা ধরো হিটার যেটা জ্বালিয়ে রেখেছো, সেখান থেকে দুরকম প্রসেস, অনেক রকম প্রসেসই হচ্ছে। সেখানে হিটারের যে স্ট্রিপটা আছে সেখানে যখন হিট ট্রান্সফার হচ্ছে, দ্যাট ইজ আ কনভেকশন প্রসেস। ওয়েন তুমি তার বাইরে যখন হাতটা দিয়ে আছো বা গ্যাস জ্বালিয়ে আছো, বা তার বাইরে বা ওই শীতকালে যেমন আমরা তাপ নিই বা গরম জলের ওপর ভাপ নিই, তো সেটা কি, সেটা রেডিয়েশন হচ্ছে। সো দ্যাট ইজ দ্য সোর্স অফ দ্য absorbent surface without heating the space in between, basically. Okay, so that is হচ্ছে radiation. So this is all for the very basics. আমি ওই এটাতে আসবো। তার আগে if anybody is having any question, basically, one sec, আমি একটুখানি স্টপ করি এটাকে, আসবো দেখি। কোয়েশ্চেন বাড়ে যাই, নেটওয়ার্ক ইস্যু। ওকে, এনি কোয়েশ্চেন টিল নাও, বা অন্য কিছু দরকার? রাহুল, আই থিঙ্ক তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, কিছু করা যায়? হুম, নয়েজ আসছে রে? ওকে, দাঁড়া একটু। হ্যাঁ, কিছু গান বাজছে। হুম, একটু। But in the meantime, any question is there? বা কোনো সাজেশন? এখন ঠিক আছে অভিক? হ্যাঁ, বেটার। Okay, so if no question is there, then I can move to the second part. But কেউ বুঝতে পারছো, মানে একবারে পুরো obviously we ask you to be silent mode, but একটুখানি অল্প অল্প ইন্টারাকশন না হলে বোঝা যায় না যে whether you people are really getting benefited or not. ওকে, সো সবাই আছে তো? আছে আছে, কন্টিনিউ। Okay, fine. So I'll go to the so আমরা যেটাতে ছেড়ে গিয়েছিলাম, সো এইটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটা একটু তোমরা জেনে নাও, তারপরে এটা আবার পরে আমরা আরো ব্রডার সেন্সে জানবো। তো কি হয়, রেফ্রিজারেন্ট বলে একটা জিনিস হয়। প্রথম কথা হচ্ছে এই চারটে হচ্ছে কম্পোনেন্ট। আমরা যদি কম্প্রেসার থেকে ধরি, কম্প্রেসার, সেখান থেকে দেখো কন্ডেন্সার, তারপরে একটা মিটারিং ডিভাইস বা থ্রটলিং ডিভাইস বা এক্সপেনশন ডিভাইস, সেখান থেকে হচ্ছে ইভাপোরেটর, বেসিক্যালি। ঠিক আছে, এই চারটে হচ্ছে মেজর কম্পোনেন্ট। এটা তোমার ফ্রিজেও আছে, তোমার বাড়ির উইন্ডো বা স্প্লিট এসিতেও আছে, বা কমার্শিয়াল এসিতেও, ইন্ডাস্ট্রিয়াল এসিতে, সব জায়গাতেই একই জিনিস আছে বেসিক্যালি। ঠিক আছে, তো কি করে, কিভাবে কাজ হয়, এই যে কম্প্রেসার দেখছো এখানে, ওই যে রেফ্রিজারেন্ট বলে যে কেমিক্যাল সাবস্টেন্সটা বলছি, ওটা এই কম্প্রেসার নেম ইটসেলফ দেখো কম্প্রেস করে বেসিক্যালি। তো কি করে, ওই রেফ্রিজারেন্টটাকে কম্প্রেস করে। তখন এই কম্প্রেস করলে রেফ্রিজারেন্ট যেটা, সেটা তোমার হাই প্রেশার আর হাই টেম্পারেচারে ট্রান্সফার হয় বেসিক্যালি। মানে ওর প্রেশারটা খুব বেড়ে যায় এবং টেম্পারেচারটা বেড়ে যায়। বেড়ে গিয়ে কি করে, তখন এই কন্ডেন্সার কয়েলে যায়। এবার কন্ডেন্সারের মধ্যে কি আছে, এটা বাইরে থাকে, এটা সবসময় বাইরে থাকবে। এর মধ্যে একটা ফ্যান লাগানো থাকে, দেখবে ওই তোমাদের বাড়িতেও দেখবে বাইরে একটা যেরকম স্প্লিট এসির একটা বক্স লাগানো থাকে বাইরের দিকে, ওর মধ্যে একটা ফ্যান লাগানো থাকে, আর ভেতরে দেখবে এটা পেছন দিকে দেখবে একটা কয়েল মতন থাকে। ওই যে রেফ্রিজারেন্ট যেটা, সেই রেফ্রিজারেন্টটা ওই কয়েলের মধ্যে দিয়ে পাস করে, মানে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশারের রেফ্রিজারেন্টটা। আর বাইরের ধরো যে এয়ার আছে, সেই এয়ারে ওই হিটটা রিজেক্ট হয়। ঠিক আছে, তো কি হয় এখানে, আমরা কি জানি সবসময়, মানে হাই টেম্পারেচার টু লো টেম্পারেচারে যায়,
হাই ভোল্টেজ টু লো ভোল্টেজে ফ্লো করে ইলেকট্রিসিটি। সো সিমিলারলি এখানেও মানে টেম্পারেচার কম্প্রেসারের উদ্দেশ্য হচ্ছে যে আমি টেম্পারেচারটা ওই রেফ্রিজারেন্টের এতটাই বাড়িয়ে দেবো যাতে কিনা ভেতরের যে হিটটা আছে সেই হিটটা আমরা বাইরে রিজেক্ট করতে পারি। আমরা যদি না বাড়াই তাহলে তো বাইরে তো রিজেক্ট করতে পারবো না, মানে বাইরের টেম্পারেচারে ধরো সেই গরমকালে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। নাও ইফ ইউ go like 57-60 ডিগ্রি সেন্টিগ্রেড অফ রেফ্রিজারেন্ট, দেন অনলি রেফ্রিজারেন্টের যে ভেতরের যে হিটটা আছে সেটা তোমার বাইরে রিজেক্ট হবে, তাই না? তো সেইটাই হচ্ছে কম্প্রেসার, ওই জন্য টেম্পারেচারটাকে হাই করে দেয়, প্রেশারটাকে হাই করে, আর কন্ডেন্সার হিটটাকে রিজেক্ট করে দিল। এবার সেই হিটটা রিজেক্ট করার পর রেফ্রিজারেন্টটা চলে আসে এই একটা এরকম পাইপ লাইন দিয়ে একটা এরকম অরিফিস টাইপের একটা মিটারিং ডিভাইসের মধ্যে, যেখানে কি হয় মানে একদিকটা দিয়ে রেফ্রিজারেন্টে আসার পর হঠাৎ করে রেফ্রিজারেন্টটাকে ছেড়ে বড় করে মানে ছোট একটা হোল দিয়ে রেফ্রিজারেন্টটা ঢোকে, আর তারপরে যে ডিসচার্জের যে হোলটা থাকে সেটা অনেক বড় থাকে। তাহলে কি হলো, তুমি যখন ওই হাই প্রেশারের রেফ্রিজারেন্টটাকে, কিছুটা প্রেশার কমে গেছে কারণ আমি হিট রিজেক্ট করেছি, কিন্তু স্টিল ইট ইজ হাই প্রেশার, তো এবার এটাকে আমাকে লো প্রেশারে আনতে হবে। তাই জন্য কি করা হয়, ওই মিটারিং ডিভাইসটার মধ্যে দিয়ে যখন চলে যায় তখন ডিসচার্জে ওটা লো প্রেশার হয়ে যায় এবং অলরেডি ওটা লো টেম্পারেচার হয়ে গেছে, হয়ে গিয়ে এই ইভাপোরেটরের মধ্যে ঢোকে। এবার এই ইভাপোরেটরটা হচ্ছে তোমার ঘরের ওই যে স্প্লিট এসিটা লাগানো থাকে না, ওইখানে যে কয়েলটা থাকে ওটাই হচ্ছে ইভাপোরেটর বলে। ওর মধ্যে একটা ফ্যান থাকে আর এরকম একটা কয়েল থাকে। তো কি করে ওখানকার ওর মধ্যে দিয়ে যে রেফ্রিজারেন্টটা যাচ্ছে, এবার রেফ্রিজারেন্টটা লো টেম্পারেচার আর লো প্রেশারের রেফ্রিজারেন্ট হয়ে গেছে। ও তখন নাও ইট ইজ কেপেবল টু টেক দ্য হিট ফ্রম দ্য অ্যাম্বিয়েন্ট মানে তোমার ঘরের যে এয়ারের মধ্যে যে হিটটা আছে, যে হিটটা প্রডিউস হয়েছে সেটা ওই কয়েলের সামনাসামনি যখন আসছে তখন ওই হিটটা ট্রান্সফার হবে। যদি এটা লো টেম্পারেচার লো প্রেশার না করি তাহলে এই হিটটা সে নিতে পারবে না। আমাদের উদ্দেশ্য কি, এই হিটটা এখান থেকে নিলাম, তাহলে দেখো আমরা যে ডেফিনেশনটা বলেছিলাম প্রথম দিক থেকে যে ঘরের ভেতরের হিট নিয়ে বাইরে ফেলে দেবো যেখানে আমাকে কেউ বাধা দিচ্ছে না, তাহলে আমি এই জায়গা থেকে হিটটা তুললাম আর এই জায়গায় গিয়ে আমরা কন্ডেন্সার দিয়ে ফেলে দিলাম বেসিক্যালি। এবার সেই মেকানিজমটা করার জন্য এবার এই লো টেম্পারেচার লো এটা যদি তুমি মানে লো প্রেশারের যদি রেফ্রিজারেন্টে যদি তুমি হিটটা যখন তুললে, বাট দ্যাট ইজ নট গুড এনাফ, দ্যাট ইজ নট মোর মানে অতটা হাই টেম্পারেচার হয় না যে বাইরে গিয়ে হিট রিজেক্ট করতে পারবে। সেই জন্য এই কম্প্রেসারকে আমাদের লাগে বেসিক্যালি। তো কম্প্রেসার এখানে দুটো কাজ করে, একটা হচ্ছে একটা পাম্পিং ডিভাইসেও কাজ করে পুরো, কারণ পুরো রেফ্রিজারেন্টটাকে কিন্তু এই সার্কিটের মধ্যে কিন্তু ঘোরাতে হবে বেসিক্যালি। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ওকে, আমরা বাইরে থেকে কিন্তু কিচ্ছু এটাকে করি না। তো দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, তার জন্য এটা হচ্ছে পাম্পিং ডিভাইস হিসেবেও কাজ করে এবং এটা হাই প্রেশারটাকে হাই করার জন্য এই কম্প্রেসারটা কাজ করে বেসিক্যালি, যাতে আমরা এই টেম্পারেচারটা রেফ্রিজারেন্টের হাই হয় এবং ওর ভেতরে যে হিটটা এখান থেকে তুলেছিল সেই হিটটা যেন ওখানে ছাড়তে পারে। তাহলে তুমি মানে আই থিঙ্ক ইউ পিপল আর ক্লিয়ার যে প্রত্যেকটা কম্পোনেন্টের একটা স্পেসিফিক কারণ আছে ইউজের। এবং এবার ভেবে দেখো যে এই কোনো একটা কম্পোনেন্ট যদি না থাকে বা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেম বা রেফ্রিজারেশন সিস্টেম চলবে না। ঠিক আছে, তো এইটা প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। কম্প্রেসার না থাকলে হাই টেম্পারেচার হাই প্রেশার হবে না, যদি না হয় আমি হিট ছাড়তে পারবো না। এটা যদি না থাকে, হিট না ছাড়লে সেই যদি গরম এটাই চলে আসে তাহলে হিট আর তুলবে কোত্থেকে ঘর থেকে। এই মিটারিং ডিভাইস যদি না থাকে বা এটাকে থ্রটলিং ডিভাইস বা এক্সপ্যানশন ডিভাইসও বলে, এটা যদি না থাকে আমরা হাই প্রেশার থেকে লো প্রেশারে যেতে পারবো না। লো প্রেশারে যদি না যেতে পারি তাহলে আমরা বাইরের থেকে ঘরের ভেতর থেকে হিট তুলতেই পারবো না। তাহলে এভরিথিং ইজ কানেক্টেড এবং এই সার্কিটটা তুমি মেকানিক্যাল হও, ইলেকট্রিক্যাল হও, ইলেকট্রনিক্স হও, সিভিল হও, আর্কিটেকচার হও, কম্পিউটার সায়েন্স হও, যে যেখানে যদি কোনোদিন এয়ার কন্ডিশনিং দুনিয়াতে কাজ করতে আসো, দিস ইজ দ্য বেসিক। এবং এর ওপরই আমাদের কিন্তু আরো আমাদের জানতে হবে, এর ওপরই আমাদের মানে কি বলবো যে পদ্ধতিগুলো কিভাবে কোনটা কাজ করে। আমি খুব সহজভাবে বললাম, এতটা সহজভাবে তো হয় না, দের আর দ্য লট অফ আদার থিংস টু ইনভলভ। তো সেই ইনভলভমেন্টের জায়গায় আমি নেক্সট জিনিসে যাচ্ছি হচ্ছে সাইক্রোমেট্রি বেসিক্যালি। দ্যাট ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্কুল নয়, কলেজ লাইফে শেখানো হয় না।
কারণ কলেজের কোর্সটাই ওরকম, হ্যাঁ, ওরকম কলেজকে দোষ দিয়ে বা কোর্সকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কত কিছু শেখাবে একটা সেমিস্টারের ভেতরে। তো এই জন্য তোমরা যদি এই রকম আমাদের মতন প্ল্যাটফর্মের সেশন যদি তোমরা জয়েন করো, তাহলে এই যে গ্যাপটা এটা তোমরা পূরণ করতে পারবে। বা অন্য জায়গাতেও, অনেক জায়গাতেও শেখানো হয়, ইউটিউব চ্যানেল খুললেও শিখতে পারবে। বাট ইটস চয়েস ইজ ইয়োর্স। নাও আই এম গোয়িং টু দ্য, আপাতত কারো যদি কোয়েশ্চেন যদি না থাকে, আই এম গোয়িং টু দ্য নেক্সট thing, which is psychometric. আজকে হয়তো হিট লোডটা শেখানো যাবে না, বাট হিট লোড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অবিক স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, এন্ড এটা ভয়েস খুব ইজ, ডার্ক, মানে তোমার এই পার্টিকুলার স্লাইডটা খুব ডার্ক। ইয়ে হ্যাঁ, সেটা কিন্তু এমনি নর্মাল সময় কিন্তু অতটা ডার্ক ছিল না। এটা করে দেখাবো? হ্যাঁ বেটার। বেটার বেসিক্যালি আমি বরং ডেকে একটু বড় করে দিই, তাহলে দেখতে পাবে সবাই। আচ্ছা, ইটস ওকে, ইটস রিডেবল, ইটস রিডেবল। রিডেবল না? আচ্ছা দেখো, সাইক্রোমেট্রি মানে আমি আবারও বলছি, এই প্রত্যেকটা স্লাইডই কিন্তু তোমাদের ওখানে আপলোড থাকবে, তো ইউ উইল গেট এন্টায়ার থিং। আমি মানে ভিডিও তো থাকবেই, প্লাস আমরা স্টাডি মেটেরিয়াল হিসেবেও দিয়ে দেবো। সো নো ওয়ারি যে এটা এখন করতে পারছি না বা সবকিছু একবারে পড়া যাচ্ছে না। তো এই যে স্লাইডটা, এটাতে আমরা বোঝাতে চেয়েছি সাইক্রোমেট্রিটা কি জিনিস। তো সাইক্রোমেট্রি হচ্ছে, ইটস আ রিপ্রেজেন্টেশন অফ সাইক্রো, which is means cold. It's not psycho, huh? It's a psychro. Psychro means cold and metrics means measure of it. So আমাদের একটা ময়েস্ট এয়ারের প্রপার্টিজ নিয়ে আমরা সবসময় কাজ করি আর কি বেসিক্যালি। তো সেইটা হচ্ছে এয়ার কন্ডিশনিং এর পুরো কাজ। তো এই যদি সাইকোমেট্রিকটা, এটাকে আমি তোমাদের ওই জ্ঞানওয়ালা জিনিস আমি বলছি না, সেটা তোমরা বইতেও পড়তে পারবে। There is a book called Basic Air Conditioning and Refrigeration by P. Anant Narayan. আমি কিছু জনকে সবসময় বলি, এই বইটা যদি কারো যদি এয়ার কন্ডিশনিং দুনিয়াতে আসার ইচ্ছে থাকে ডিপ্লোমার পরে, বা তার যদি প্রোফাইলটা ভালো লাগে, মানে এই সেগমেন্টটা ভালো লাগে, প্রোফাইল চেঞ্জ করতে চাও, তাহলে ওই বইটা কিনে পড়তে পারো, ঠিক আছে? উই ক্যান হেল্প ইউ আউট অলসো টু হোয়াট টু স্টাডি। তো ওখানে অনেক কিছু লেখা আছে। তো আমরা ওই পার্টের মধ্যে অ্যাপ্লাইড সাইক্রো তোমার মেট্রিক্স নিয়েই আমরা কথা বলবো আর কি বেসিক্যালি, যেখানে আমরা কিছু টার্মস জানবো আর ওই সাইক্রোমেট্রি চার্ট যেটা আছে সেটাকে দেখতে জানবো আর কি বেসিক্যালি। পুরোপুরি আজকে দেখতে জানবো না, আমরা কিছু গ্লিমস দেবো। তারপরে তুমি সাইক্রোমেট্রিক চার্ট বলে তুমি গুগলে সার্চ করলে হাজার একটা জেপিজি অ্যান্ড পিএনজি ফাইল পেয়ে যাবে। পরে ওটাকে তুমি কোয়েনসাইট করতে পারো আর কি, মানে তুমি দেখতে পারো, ওটা রেফার করতে পারো। তো রিলেটিভ হিউমিডিটি, আমি আগে বলছিলাম না যে রিলেটিভ হিউমিডিটি কাকে বলে। ইটস আ রেশিও অফ দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ময়েশ্চার প্রেজেন্ট ইন দ্য 1 unit ভলিউম অফ দ্য ড্রাই এয়ার at the certain temperature to the amount of the moisture needed to the saturate it that the temperature is called the relative humidity. তো এবার দেখো, এই আমি তোমাদের এই জন্য আমি এইসব স্লাইডগুলো আমি ইনসার্ট করেছি। এই রিলেটিভ হিউমিডিটি কিন্তু আমরা ক্লাস 9, 10, 11, 12-এ যারা সায়েন্স নিয়ে পড়েছো সবাই কিন্তু পড়েছি আমরা, ঠিক আছে? অ্যাবসোলিউট হিউমিডিটি কাকে বলে, রিলেটিভ হিউমিডিটি কাকে বলে, যারা মেকানিক্যালে পড়ো তারাও পড়েছো। কিন্তু আমরা ইন্টারভিউতে গিয়ে না এইগুলোই অ্যান্সার দিতে পারি না। মানে ইদার আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে অ্যান্সার দিতে পারে না, আর যারা অ্যান্সার দিতে পারে তারা ওই একটা বইয়ের রাট্টা করা ডেফিনেশন টাইপের জিনিস বলে আসে। সেটা তো মানে দেখো, তুমি যদি এগুলো না জানো, আমরা যদি এগুলো না জানি, আমাদের কোম্পানি কি করে শেখাবে বলো? তো সেই জন্য এই ছোট ছোট জিনিসগুলো আমাদের জানাটা খুব দরকার। তো কাকে রিলেটিভ হিউমিডিটি পড়ে? এবার রিলেটিভ হিউমিডিটি যেহেতু অ্যামাউন্ট অফ ময়েশ্চারের তোমার মানে অনুপাত বলতে পারো, রেশিও, তাই জন্য এটাকে পার্সেন্টেজে আমরা এক্সপ্রেস করি বেসিক্যালি। So it can also be defined that ratio of the actual pressure of the water vapor of a certain unsaturated moist air at a given temperature to the vapor pressure when saturated at the same temperature. খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টেম্পারেচারটা মেনশন করা। তুমি একটা ধরো লেটস সে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার যে রিলেটিভ হিউমিডিটি হবে, তুমি যেই টেম্পারেচার চেঞ্জ করবে রিলেটিভ হিউমিডিটি, কারণ সিম্পল, অত তোমাকে মুখস্থ করা দরকার নেই, মানে একবারে সাধারণ বুদ্ধি দিয়ে পাবো যে আমি যখনই টেম্পারেচার চেঞ্জ করছি আমার তো এয়ারের ভেতরে যে ময়েশ্চার কন্টেন্টটা আছে সেটা তো চেঞ্জ হচ্ছে। তাহলে আমার কি করে মানে রিলেটিভ হিউমিডিটি 30 ডিগ্রিতেও সেম থাকবে, 50 ডিগ্রিতেও সেম থাকবে?
হতেই পারে না, না? তো ইটস আ সিম্পল ফিজিক্স বেসিক্যালি, বাট সিম্পল কেমিস্ট্রি ইউ ক্যান সে। সো এইগুলো একটুখানি মানে যখন আমরা বলবো, তখন যদি এটা যদি মুখস্থ না করে বুঝে বলি, তাহলে কিন্তু অনেক ভালোভাবে বলা যায় বেসিক্যালি, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি কাকে বলে। তো অ্যাবসলিউট হিউমিডিটি অফ এয়ার অ্যান্ড অ্যাবসলিউট হিউমিডিটি অফ এয়ার অ্যাট স্যাচুরেশন, অ্যাট দ্য স্যাচুরেশন অ্যাট দ্য সেম টেম্পারেচার। সো দ্যাটস ওই যে রেশিওটাকে, সেটাকে অ্যাবসলিউট হিউমিডিটি বলে বেসিক্যালি। তারপরে ধরো ডিউ পয়েন্ট কাকে বলে। আমরা সবাই জানি, শিশিরাঙ্ক সম্বন্ধে কে পড়েনি বলো? সবাই জানি যে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ওয়াটার ভেপার কন্টেন্ট ইন এয়ার জাস্ট স্টার্টস টু কনডেন্স। মানে তুমি ধরো একটা আইস দিয়ে একটা গ্লাসের মধ্যে জল দিয়ে তার মধ্যে আইস দিয়ে রেখে দিয়েছো, তো অবভিয়াসলি ভেতরটা ঠান্ডা। এবার বাইরে যে টেম্পারেচারটাতে ওই জলবিন্দুটা স্টার্ট হতে শুরু করবে, মানে কনডেনসেশন স্টার্ট হবে যে টেম্পারেচার, সেইটাকে আমরা বলি হচ্ছে ডিউ পয়েন্ট বেসিক্যালি। সো এই ডিউ পয়েন্টের সোয়েটিং যখন দেখা যায় outside of the glass, it's a due to the condensation of the moisture from the air on the cold surface of the glass, তাই তো? তার মানে ডিউ পয়েন্টের থেকে নিচে নেমে গেছে টেম্পারেচারটা, তাই জন্য ওই জায়গাটাতে আমার ওই রকম ড্রপলেটস তৈরি হয়েছে বেসিক্যালি। তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে একটা যখন এবার কোথায় কিভাবে ইম্পর্টেন্ট আমি তোমাদের সেইটা রিলেট করিয়ে দিচ্ছি, যে দাদা তুমি তো বলছো এইগুলো ইম্পর্টেন্ট, আরে কোথায় ইম্পর্টেন্ট? আমরা যখন ওই ইভাপোরেটরের বা কন্ডেন্সারের কয়েল ডিজাইন করি না, তো সেই কয়েলগুলোকে আমাদের মানে এয়ার কন্ডিশনিং ভাষায় অ্যাপারেটাস বলা হয়। তো এই অ্যাপারেটাস ডিউ পয়েন্ট টেম্পারেচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আজকে কয়েলের মধ্যে দিয়ে তুমি রেফ্রিজারেন্টটাকে নিয়ে যাচ্ছ, তোমার তো ডিউ পয়েন্ট জানতে হবে যে এই সাবস্টেন্সটার ডিউ পয়েন্ট কত, বা রেফ্রিজারেন্টের এই সাবস্টেন্সের রেসপেক্টে ডিউ পয়েন্ট কত। তো সেটা যদি আমরা না জানি, আমরা কয়েলের এডিপি ডিজাইন করতে পারি না। এবার কয়েলের যদি এডিপি ভুলভাল হয়, তাহলে তোমার এয়ার কন্ডিশনিং এর যে কুলিং মেথডে, মানে কতটা কুলিং ক্যাপাসিটি ডিজাইন করা যায়, রোজ ডিজাইন করা বলো, বা এগুলো আরো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব জানতে পারবে যে একটা কয়েলের রোজ ওপর ডিপেন্ড করে যে তুমি কতটা হিট রিমুভ করতে পারবে, কত ডেন্সিটির হিট রিমুভ করতে পারবে। তার উপরে এখন কেউ যদি তোমরা এয়ার কন্ডিশনিং ফিল্ডে অলরেডি কাজ করে থাকো, দেখবে ওই কয়েলের ওপরে খোঁচা 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 টাইপের ত্রিভুজ থাকে বেসিক্যালি, ঠিক আছে? তো ওই জিনিসগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ডিজাইন করতে পারি না। একটা রোতে কতগুলো রকম থাকবে, তুমি ইচ্ছা খুশি মতন বসিয়ে দিতে পারো না, না? তো এই জিনিসগুলো কিন্তু ডিজাইন করার জন্য এই ডিউ পয়েন্ট জানা খুব দরকার। এবার তুমি বলো, আমরা যদি ডিউ পয়েন্ট জিনিসটাই যদি না জানি, তাহলে কোম্পানি আমাকে কি শেখাবে বেসিক্যালি? সেই জন্য কিন্তু ইন্টারভিউতে এইগুলো জেনে যাওয়া খুব দরকার। নেক্সট হচ্ছে আমরা ড্রাই ভালভ টেম্পারেচার। ড্রাই ভালভ, ওয়েট ভালভ হচ্ছে খুব ইম্পর্টেন্ট এয়ার কন্ডিশনিং দুনিয়াতে। দ্য অ্যামাউন্ট অফ দ্য টেম্পারেচার, যেটা তুমি ধরো একটা নর্মাল থার্মোমিটার নিয়ে তুমি টেম্পারেচার মাপলে, সেটাকে বলে হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। মানে তোমার ওই যে থার্মোমিটারের যে মুখের সামনেটা থাকে ওকে বাল্ব বলে, তাই তো? তো ওই বাল্বটা যদি তোমার ড্রাই হয়, তাহলে যে টেম্পারেচারটা মাপছো তাকেই ড্রাই বাল্ব টেম্পারেচার বলে। আর যদি ওটা একটা ওয়েট ক্লথ দিয়ে যদি তুমি জড়িয়ে দাও, তখন যে তুমি টেম্পারেচারটা মাপছো তাকে ওয়েট বাল্ব টেম্পারেচার বলে। সিম্পল। এবার কেন এই দুটো ইম্পর্টেন্ট, আমরা যখন এবারে অ্যাপ্লাইড সাইকোমেট্রিক চার্টে যাব, তখন দেখবে যে তুমি যদি মানে অঙ্ক যখন করেছো, আমি জানি না কতজন তোমরা 11-12-এ যাদের সায়েন্স ছিল আর কি, ম্যাক্সিমামই ছিল, তো আমরা ভ্যারিয়েবলস নিয়ে অঙ্ক করতাম না, আমরা যখন ক্যালকুলাস করতাম বা যে কোনো। এবার একটা কোঅর্ডিনেটের মধ্যে, এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের মধ্যে তুমি পয়েন্ট যদি তুমি কোনো ডিফাইন করতে চাও, তাহলে তোমার এক্স এর একটা ভ্যালু লাগবে, ওয়াই এর একটা ভ্যালু লাগবে। এবার এই যে ভ্যালুটা তুমি পেলে, এবার ওই পয়েন্টটাকে নিয়ে তুমি ডিফারেন্ট অ্যাক্সিসে খেলতে পারবে বেসিক্যালি। যখন আমরা 3 ডাইমেনশনাল নিয়ে খেলি, 4 ডাইমেনশনাল নিয়ে খেলি, তখন কিন্তু আমার কিন্তু বেসিক কিন্তু দুটো কোঅর্ডিনেট কিন্তু দরকার। তো সেই জন্যই ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব টেম্পারেচারটা, মানে এটা কিন্তু খুব মানে খুব সোজা। মানে তুমি ধরো একটা সরি একটা ঘরের তুমি রিলেটিভ হিউমিডিটি জানতে চাইছো, অ্যাবসলিউট হিউমিডিটি জানতে চাইছো, এরকম অনেক টার্ম আছে, আস্তে আস্তে তোমাদের আমি বলবো। তো সেইগুলো যদি জানতে চাও, তাহলে তোমাকে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব জানাটা তো কোনো ফ্যাক্টর নয়। তুমি থার্মোমিটার নিয়ে একবার ড্রাই টেম্পারেচারটা মাপলে, আর একটা ওয়েট ক্লথ জড়িয়ে ওয়েট টেম্পারেচারটা মাপলে, দুটো মেপে নিলে, মেপে তুমি একটা পয়েন্ট প্লট করলে, এবার সেই পয়েন্টটার রেসপেক্টেই তুমি বাকিগুলো কিন্তু জানতে পেরে যাবে। তো এইটা জানাটা খুব একটা ইজি, মানে খুব একটা শক্ত নয় কিন্তু। মানে তুমি ইনফ্যাক্ট ওই এয়ারের মধ্যে কতটা হিট এনার্জি আছে, মানে এনথালপি, এন্ট্রপি, সেন্সিবল হিট, গ্রেনস পার পাউন্ড,
সেন্সিবল হিট ফ্যাক্টর, এরকম 7-8টা প্যারামিটার তুমি জেনে যেতে পারবে শুধু যদি এই দুটো তুমি জানতে পারো বেশি, এবং এই দুটো মেজার করা কিন্তু খুব সোজা, তাই জন্য এই দুটো আগে জানতে হয়। সো দিস ইজ কল্ড দ্য ড্রাই বাল্ব অ্যান্ড ওয়েট বাল্ব টেম্পারেচার। দেন একই সেম জিনিস আছে, পরে পড়ে নিও তোমরা। তো হিট কন্টেন্ট আমি ওই যে বললাম যে তোমার মানে এটা কিন্তু আমরা চোখে এইটার একটা খুব একটা ডেঞ্জারাস কোয়েশ্চেন, মানে ডেঞ্জারাস কোয়েশ্চেন মানে ফ্রেশার্সদের জন্য। আমি তোমাদের মানে আমার বলতে খারাপ লাগছে কিন্তু সত্যি এটা বাস্তব যে 80-90% ছেলে মেয়ে হিট আর টেম্পারেচারের মধ্যে পার্থক্য বোঝে না। মানে আমার বলতে লজ্জা লাগছে, আমি জানি না তোমাদের শুনতে কতটা লজ্জা লাগছে, যে আমরা ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়ার পর 3 বছর ইঞ্জিনিয়ারিং পড়ার পর আমরা ইন্টারভিউ বোর্ডে গিয়ে হিট আর টেম্পারেচারের পার্থক্য বুঝি না বেসিক্যালি। তাকে জিজ্ঞাসা করা হয় হিট কি, বলে ওই তো থার্মোমিটারে যেটা মাপা হয় সেটা হচ্ছে হিট। সেটা তো মানে তোমার নির্ণায়ক একটা ইউনিট, দ্যাট ইজ আ টেম্পারেচার। তুমি কতটা তোমার ভেতরে তোমার শরীরে গরম হয়ে আছে বা একটা গরম জল হয়ে আছে, এবার ওর ভেতরে তো হিট আছে, দ্যাট ইজ আ এনার্জি বেসিক্যালি। হিট হচ্ছে এনার্জি, আর টেম্পারেচার হচ্ছে তুমি কতটা হিট আছে সেইটাকে একটা ডিগ্রি দিয়ে মাপছো, বুঝলি? সেটা ফারেনহাইট হতে পারে, সেন্টিগ্রেড হতে পারে, কেলভিন হতে পারে, রেডিন হতে পারে, হোয়াট এভার ইট ইজ। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে টেম্পারেচার। এবার লোকে এটাই বলতে পারে না। তা এবার আমরা যারা মেকানিক্যাল পড়েছি তারা তো এনথ্যালপি জিনিসটা জানি। তো টোটাল হিট কন্টেন্ট অফ দ্য এয়ার। এবার আরো একটা খুব মজার জিনিস দেখো, আমি হলপ করে বলতে পারি সবাই পড়েছি আমরা ক্লাস 7 বা 8-এ বোধহয়, প্রবাবলি আমার মনে হয় আরো কমেতেও পড়তে পারি, সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট। কাকে সেন্সিবল হিট বলে আর কাকে ল্যাটেন্ট হিট বলে, মানে আমি ওই বাংলায় কি বলে জানো, লিন তাপ আমরা পড়েছি কিন্তু সবাই। কিন্তু হিট সেন্সিবল হিট হচ্ছে যখন তুমি কোনো জিনিসের মধ্যে হিট, যখন টেম্পারেচারটা বাড়ে সেইটাকে বলে হচ্ছে, সেই হিটটাকে বলে হচ্ছে সেন্সিবল হিট। মানে তুমি কেন একটা হিট দিচ্ছ যাতে কিনা টেম্পারেচারটা বাড়ছে বা কমছে, ঠিক আছে, সেটা হচ্ছে সেন্সিবল হিট। আর লেটেন্ট হিটটা কি, যখন তোমার সাবস্টেন্সের মানে প্রপার্টিটা যখন চেঞ্জ হয়, মানে প্রপার্টিজ অফ এয়ার বা প্রপার্টিজ অফ সাবস্টেন্স। সাপোজ কি উদাহরণ দেওয়া যেতে পারে, ওকে 0 ডিগ্রি, এক্স্যাক্টলি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার হচ্ছে, রাইট? তো আমার ওর যে ভেতরের যে হিট, আমি সেটা হিটটা নিচ্ছি, নেওয়ার ফলে কি হচ্ছে যে আমার বরফ যেটা ছিল সেই জায়গা থেকে আমার ওয়াটারে যখন হচ্ছে তখন আমার মলিকিউল গুলো একটুখানি ছড়িয়ে যাচ্ছে, তাই তো? তো সেইটা হিটটা নেওয়ার জন্য হচ্ছে। তো এটা হচ্ছে তোমার চেঞ্জ অফ স্টেট বেসিক্যালি। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেমন 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের যখন বাষ্প হচ্ছে বেসিক্যালি, সো দ্যাট ইজ হচ্ছে চেঞ্জ অফ স্টেট। সেইটা হচ্ছে লিন তাপ। মানে এই জিনিসটা কিন্তু জানা খুব দরকার, মানে সেন্সিবল হিট আর ল্যাটেন্ট হিট কেন জানা দরকার, এবার তোমাদের আমি রিলেট করাচ্ছি। ধরো তুমি একটা কোনো ঘরের মধ্যে, তোমাকে বলা হয়েছে, তুমি এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার, তোমাকে বলা হয়েছে এই ঘরের জন্য আমার কত টনের এসি লাগবে। আচ্ছা, কেউ কি বলতে পারবে আমরা যখন এসি কিনতে যাই, আমি তো এই সাইকেলটা বললাম সবার ক্ষেত্রে সমান, রেফ্রিজারেটর, এসি, ইন্ডাস্ট্রিয়াল এসি। তো আমরা ফ্রিজ যখন কিনি তখন আমরা বলি কি 185 লিটার, 210 লিটার, 320 লিটারের ফ্রিজ। আর যখন এসি কিনতে যাই তখন বলি 1 টন 2 টন। মানে কেউ বলতে পারবে কেন বলি আমরা এরকম? দুটোই তো সেম কাজ করে, দুটোই তো মানে আমি যদি লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি দুটোই তো কুল করছে বেসিক্যালি। তাহলে একটাকে লিটারে আর একটাকে আমরা টনে কেন রেফার করি? কোনোদিন ভেবে দেখেছো কেউ? এসিটা তো রুমের ক্ষেত্রে, সো তোমার এরিয়া বেসিসে হচ্ছে। না আমি মানে ঠিক আছে, এটা একটা দিস কুড বি অ্যান অ্যানসার, বাট দিস ইজ নট আ প্রপার অ্যানসার। 1000 কেজি বরফকে যে Hello. পরিমাণ, ওকে একজন করে বলবো। হ্যাঁ দাদা, বলছিলাম যে ওই মানে আমাদের 1 টন বলা হয়, টনের হিসাবটা তো হয় যে মানে এই 1 টন এক আমেরিকান টন হিসাবে হিসেব করা হয়। তো 1 আমেরিকান টন আইসকে 24 ঘন্টায় বরফে পরিণত, মানে এক জলকে বরফে পরিণত করতে যে পরিমাণ মানে হিটের প্রয়োজন হয় আর কি, সেটাকে এয়ার কন্ডিশনিং। আর
ফ্রিজের ক্ষেত্রে এটা জানি না আমি, মানে লিটারটা বলা হয় এটা আন্দাজে বলছি, এটা আর ওটা 1 লিটার জলের পরিমাণের হিসেবে কি বলা হয় আমি জানি না ঠিক এটা না না ঠিক আছে, তুমি অনেকটা কাছাকাছি পৌঁছেছো, কিন্তু দিস ইজ নট আ রাইট অ্যান্সার। খুব সিম্পল অ্যান্সার জানো তো, মানে এটা এত কিছু, মানে তুমি টানের ডেফিনেশন দিলে অ্যাকচুয়ালি সেটা মানে খুব একটা এখানে কাজে লাগে না, খুব সিম্পল জিনিস। আর কেউ কি ট্রাই করবে, নাহলে আমি বলবো। তুমি বলো। ওকে, এটা খুব সিম্পল ব্যাপার। ফ্রিজে আমরা কি করি? ফ্রিজ আমরা কিনি কেন? খাবার বা জিনিসপত্র স্টোর করার জন্য, তাই তো? তো ফ্রিজকে আমরা আয়তন হিসেবে দেখি, ভলিউমেট্রিক ভাবে আমরা চিন্তা ভাবনা করি, ওই জন্য ওটাকে লিটারে ডিনোট করা হয়। আর এটা তুমি যেটা বললে, আমি জানি না কে বললে, আমি নাম দেখতে পাচ্ছি না, তো আমি বলেছি পায়েল। দীপ মজুমদার। হ্যাঁ হ্যাঁ দীপ। তো তোমরা মানে যেটা বললে সেটা ওই যে এয়ার কন্ডিশনিং এর ওইটা টার্ন অফ রেফ্রিজারেশন দিয়ে বললে, তো ওই জিনিসের জন্য ওটাকে টান দিয়ে রেফার করা হয় বেসিক্যালি, মানে এটা খুব সিম্পল। তো যাই হোক, তো এবার ফ্রিজ বা এসি যাই হোক না কেন, তো টোটাল যে হিট কন্টেন্ট থাকে এর মধ্যে একটা, আমি যেটাকে বলছিলাম যে আমরা কিভাবে এটাকে রেফার করব। ধরো আমি এয়ার কন্ডিশনিং একটা ডিজাইন করছি, তুমি ঘরে ঢুকেছো বা তুমি ঘরে আছো, তোমার কিন্তু বডির থেকে দুরকম হিট হয়। একটা হচ্ছে এই যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছো, তার মধ্যে দিয়ে হিট বেরোচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সেন্সিবল হিট, কারণ এই হিটটা দিয়ে তোমার টেম্পারেচার বাড়ে। এবার ধরো তোমার ময়েশ্চার আছে, ঠিক আছে, গায়ে হয়তো ঘাম আছে, ঠিক আছে, বা তুমি সেই অবস্থায় তুমি ঘরে ঢুকেছো, ওই যে ময়েশ্চারটা যেটা তোমার হয়, মানে ঘরের ভেতরে যেটা কন্ডেনসেশন হয় যেটা গায়ের থেকে, সেটা কিন্তু ল্যাটেন্ট হিটে অ্যাড করে বেসিক্যালি। তো একটা এয়ার যেমনি, তোমার যদি বাইরে থেকে এয়ার যদি তোমার ঘরের ভেতরে ঢুকে, আমরা ফ্রেশ এয়ার নিই তো, কারণ এটা প্রসেসটা তো পুরো সাইক্লিক ক্লোজ সাইকেল প্রসেস। তো করতে করতে কি হয়, অক্সিজেনের মানে মাত্রা অনেক কমে যায়, তাই জন্য অল্প অল্প ফ্রেশ এয়ার নিতে হয়। আমি যেদিন হিট লোড শেখাবো সেদিনকে আমি বোঝাবো যে ফ্রেশ এয়ার নেওয়ার পদ্ধতি কি বেসিক্যালি। এবং হিট লোডটা কিন্তু আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, মানে এটা যদি প্রত্যেকটা একটা এক্সেল বেস প্রোগ্রাম বলতে পারো, তো যদি এক একটা সেল যদি কেউ ভালো করে বুঝতে পারো, জানবে সে হাফ অফ দ্য এয়ার কন্ডিশনিং বুঝে গেছে বেসিক্যালি। এবং তোমাকে টক্কর দেওয়ার মতন ওয়েস্ট বেঙ্গলে খুব কম ছেলে মেয়ে থাকে। তো সুতরাং সেই জিনিসটা আমরা যেদিন নেক্সট পার্টে হয়তো বোঝাবো, আজকে এত কিছু সম্ভব না। তো ওই যে ল্যাটেন্ট হিট আর সেন্সিবল হিট, এই হিটগুলো কিন্তু এই জন্য জানা যায়। কম্পিউটার, তুমি ঘরের মধ্যে তুমি ল্যাপটপ নিয়ে কাজ করছো বা তোমার টিউব জ্বলছে, তো এইগুলো থেকে যে হিটটা বেরোচ্ছে, এটা তো তোমার টেম্পারেচার আগে পিছু হবে না, তো সেইটার জন্য এগুলো হচ্ছে সেন্সিবিলিটি, এগুলো কোনোদিন ল্যাটেন্ট হিট হতে পারে না। তো সেই জন্য আমরা যখন একটা এয়ার কন্ডিশনিং ডিজাইন করি, আমাদের জানতে হয় যে এই এয়ার কন্ডিশনিংটা কতটা সেন্সিবল হিটকে কুল করবে, সরি, কতটা সেন্সিবল হিটকে রিমুভ করবে, কতটা ল্যাটেন্ট হিটকে রিমুভ করবে। আমাদের কয়েলের ডিজাইন, পুরো এয়ার কন্ডিশনিং এর ডিজাইন তার উপর ডিপেন্ড করে। এই জন্য এটাকে বলা হয়, এবার যদি আমি নেক্সট স্লাইডটাতে আসি, এইটা হচ্ছে তোমার ওই সাইকোমেট্রিক চার্টটা। দেখে খুব ডেঞ্জারাস মনে হবে যে আরে বাপরে কি একটা শক্ত শক্ত চার্ট। আমি এটাকে খুব সহজভাবে তোমাদের 7টা ইউনিট বুঝিয়ে দেবো, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে। শুধু একটা জিনিস তোমাদের বলে দিই, এটা হয়তো পরে আছে স্লাইডে, আমার মনে নেই। আমরা এয়ার কন্ডিশনিং এ একটা টার্ম, তাহলে আমরা কি শিখলাম? টোটাল হিট ইকুয়ালস টু সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট। তাহলে আমি যদি সেন্সিবল হিট ফ্যাক্টর যদি বের করতে চাই, তাহলে সেন্সিবল হিট ডিভাইডেড বাই টোটাল হিট করলে আমার সেন্সিবল হিট ফ্যাক্টর বেলে, সেটাকে আমরা SHF বলি। অ্যান্ড দ্যাট SHF জানাটা কিন্তু যে কোনো এয়ার কন্ডিশনিং ডিজাইনের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট। না হলে আমরা এয়ার কন্ডিশনিং এর প্রসেস, মানে প্রসেস নয়, টাইপ অফ এয়ার কন্ডিশনিং বলতে পারো, বা কম্পোনেন্ট, ফার্দার কম্পোনেন্ট অ্যাপার্ট ফ্রম দোজ মেজর কম্পোনেন্ট, বা কয়েল ডিজাইন, এগুলো আমরা কিচ্ছু করতে পারবো না বেসিক্যালি। তো সেই জন্য এইটা জানা খুব দরকার। তো এই যে চার্টটা দেখছো, এটাকে আমরা বলি হচ্ছে সাইকোমেট্রিক চার্ট, ঠিক আছে? এটা SI মেট্রিকে আছে, তোমরা অন্য মেট্রিকেও পেতে পারো বা SI মেট্রিকেও দেখতে পারো। এবার আমি পরের কিছু স্লাইডে যাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এই যে এইটা হচ্ছে অনেকটা চারটা এরকম দেখতে, দেখো এই চারটা দেখো অনেকটা এরকম দেখতে। এই জায়গাটা একটুখানি আমরা উঁচু করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধের জন্য। তো এই চারটার এই যে পার্টটা, এই যে এক্স অ্যাক্সিস, এদিক থেকে এদিকে যখন যাচ্ছে, এটা ফারেনহাইটে আছে, যাই হোক, এইটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। এগুলো
দেখবে এখানে 90, 95, 100, 5 করে ভাগ করে রয়েছে আর কি বেসিক্যালি। মানে তার এতেও যেতে পারবে, মানে ছোট ছোট সাব ডিভিশনও রয়েছে, বাট মেজর ডিভিশন গুলো 5। মানে ধরো এখান থেকে 30, 35, 40, 45 এরকম ভাবে যেতে 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 110, 120 পর্যন্ত মোটামুটি আছে। তো এইগুলো হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। তো তোমাকে বলা হলো যে কোনো জায়গাকার এয়ার কন্ডিশনিং এর ড্রাই বাল্ব টেম্পারেচার, মানে তোমার ঘরের ভেতরে 24 ডিগ্রি সেন্টিগ্রেড ড্রাই বাল্ব টেম্পারেচার দরকার। তুমি সেটাকে ফারেনহাইটের যদি এটা চার্টটা দেখো, তাহলে ফারেনহাইটে কনভার্ট করলে হলো হচ্ছে 75.2 ডিগ্রি ফারেনহাইট হয় বেসিক্যালি। তো এখানে প্লট করলে 75.2, ধরো এইটা 75.2, ঠিক আছে। এইবারে ওই ঘরেরই তোমাকে বলা হলো যে ওয়েট বাল্ব টেম্পারেচার হচ্ছে লেটস সে 18 ডিগ্রি সেন্টিগ্রেড বা 19 ডিগ্রি সেন্টিগ্রেড, উইচ কামস অ্যারাউন্ড 68 or 69 সামথিং লাইক দ্যাট, 67, 68 ডিগ্রি ফারেনহাইট। সেইটা হচ্ছে তোমার এইটা, এই যে এই দিকে যে এরকম প্লট দেখবে এইগুলো হচ্ছে ওয়েট বাল্ব। তাহলে দেখো তুমি যখন এই যে ড্রাই বাল্ব তুমি আঁকলে এদিকে প্লট করলে, লেটস সে ধরো এইটা হচ্ছে তোমার 75°2 আর এইটা হচ্ছে তোমার 68, তাহলে এই যে পয়েন্টটা পেলে, এবার এই পয়েন্টটা দিয়ে তুমি এই সাইকোমেট্রির যত তুমি আছে সবকিছু তুমি ডিজাইন করতে। এই সিমিলার এই পয়েন্টটা ওয়েট বাল্বের টেম্পারেচারটাই ডিউ পয়েন্ট আবার এই করে। সেম এই ওয়েট বাল্বের টেম্পারেচার এনথালপিতে যায়, মানে এই পয়েন্টটা থেকে তুমি যদি এদিকে তোলো তুমি এনথালপি হবে। আমি পরপর চার্টগুলোকে আমি তোমাকে দেখাচ্ছি। দিস ইজ রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, এই পার্টটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, মানে তুমি ধরো এইটা ধরো ড্রাই বাল্ব টেম্পারেচার দেখলে আর এইটা ধরো ওয়েট বাল্ব টেম্পারেচার দেখলে, এখানে একটা পয়েন্ট কোয়েনসাইড করলো, ধরো এই পয়েন্টটা কোয়েনসাইড করেছে। এই পয়েন্টে দেখবে এইরকম যে কার্ভেচার গুলো আছে সে লেটস সে ধরো এটা 50%, তার মানে ওই ড্রাই বাল্ব টেম্পারেচার ওই ওয়েট বাল্ব টেম্পারেচারে তোমার ঘরের রিলেটিভ হিউমিডিটি হচ্ছে লেটস সে ধরো 45% or 50% or সামথিং লাইক দ্যাট। তাহলে এটা এবার কিভাবে আমরা ডিজাইনে কিভাবে কাজ করি, যদি ধরো তোমার বাইরের টেম্পারেচার বলা হয়েছে যে লেটস সে এইখানে হচ্ছে তোমার বাইরের টেম্পারেচারটা ড্রাই বাল্ব টেম্পারেচারটা 110, 100 ডিগ্রি ফারেনহাইট, আর এটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারটা। তো এই দুটো জায়গা থেকে আর তোমার ঘরের ভেতরের যে টেম্পারেচারটা সেটা ধরো এইখানে কোইনসাইড করেছে, তার মানে তোমাকে ওয়ার্ক ডান করতে হবে হচ্ছে এতটা। এইটা হচ্ছে তোমার হিট তোমাকে ট্রান্সফার করতে হবে, এটা তোমার ক্যালকুলেশন করে বোঝা যায়। আজকে আমরা ওই এতে যাব না, ইট ইজ ভেরি কমপ্লেক্স ক্যালকুলেশন, মানে একদিনে সব বুঝতে পারবে না। আমি আজকে তোমাদের জাস্ট মানে সাইকোমেট্রিক চার্টটা নিয়ে একটুখানি খেলাধুলা করাবো আর কি বেসিক্যালি। তো প্রথমে আমরা কি শিখলাম, ড্রাই বাল্ব টেম্পারেচার, যেটা হচ্ছে এই এক্স অ্যাক্সিসটা। এবার এই এখানে এরকম যে কার্ভেচার গুলো আছে, মানে এরকম স্ল্যান্ট এগুলো, সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে আমরা এটার যে মধ্যিখানে কোইনসাইড করলো ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব, সেখান থেকে এই যে কার্ভ গুলো আছে সেগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এইটা হচ্ছে স্যাচুরেশন লাইন। আমি জানি না তোমরা কেউ মলিয়ার চার্ট পড়েছো কিনা, তো আজকে আমি বলছি না, তোমরা জাস্ট পরের সেশনের আগে একবার দেখে রাখতে পারো। দেন আমরা সেদিনকে মলিয়ার চার্ট দিয়ে এয়ার কন্ডিশনিং পড়বো আর কি বেসিক্যালি, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং মানে আমাদের এয়ার কন্ডিশনিং দুনিয়াতে কিন্তু খুব ভালো কাজ দেয় আর কি। তো এটা হচ্ছে ওই রিলেটিভ হিউমিডিটির হেনা তেনা বলেছে যে কোনটাকে 100% বলে কি বলে। তো এইটা হচ্ছে কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার, মানে কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট, মানে তুমি ধরো এইটা ড্রাই বাল্ব টেম্পারেচার পেলে, এখানে তুমি ধরো এখানে ওয়েট বাল্ব টেম্পারেচার এখানে তোমার কাট করলো, বা রিলেটিভ হিউমিডিটি যে কোনো একটা ধরো কাট করলো, তোমার দুটোও হতে পারে না। তুমি ধরো ওয়েট বাল্ব বলেনি, তোমাকে ড্রাই বাল্ব বলেছে, আর এখানে ধরো রিলেটিভ হিউমিডিটি পার্সেন্টেজটা বলেছে, সেখানের পয়েন্ট দিয়েও তুমি ওয়েট বাল্ব পেতে পারো, এনথালপি পেতে পারো, কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট পেতে পারো। আর এই পার্টটা হচ্ছে গ্রেনস পার পাউন্ড বেসিক্যালি, মানে এইখানে একটা এয়ারের ভিতরে এই টেম্পারেচার এই রিলেটিভ হিউমিডিটিতে কতটা ময়েশ্চারের কন্টেন্ট রয়েছে সেটা তোমার, কারণ এটা কেন জানা দরকার, তুমি যদি ময়েশ্চারটা কতটা আছে সেটা যদি তুমি না জানো, লেটস ধরো এতটা ময়েশ্চার তোমার আছে এয়ার কন্ডিশনিং না চালানো অবস্থায়, আর এতটা ময়েশ্চারে তোমাকে আসতে হবে, তার মানে তোমার এই পার্টটা দিয়ে তোমাকে জানতে হবে না যে কয়েলের ডিজাইন কিভাবে করতে হবে আমাকে এই ময়েশ্চারটুকুনি শেষ করতে গেলে, মানে পাঠাতে গেলে, রিমুভ করতে গেলে। তো এই হচ্ছে, তো এটাই আমি বললাম না, ওই ওয়েট বাল্বের টেম্পারেচারটা এই পার্টে তুমি এই এনথালপি পাবে। আমি ওই রিয়েল এটা চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে। সিমিলারলি স্পেসিফিক ভলিউম, এইরকম যে পার্টগুলো থাকে এইগুলোকে স্পেসিফিক ভলিউম বলে, ইন কিউবিক ফিটে আমরা বলতে পারি। তো এবার দেখো এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, এইটা হচ্ছে স্যাচুরেশন লাইন, ঠিক আছে। এইটা দেখো ওয়েট বাল্ব টেম্পারেচার উইচ ইজ অলসো ডিনোট দ্য তোমার এনথালপি। এইটা এই পয়েন্টটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার উইচ অলসো ডিনোট দ্য স্পেসিফিক ভলিউম গ্রেনস পার পাউন্ডটা।
আর এইটা দেখো রিলেটিভ হিউমিডিটি। তার মানে তুমি যদি আজকে 85 ডিগ্রি ফারেনহাইট আর 70 ডিগ্রি ওয়েট বাল্ব টেম্পারেচারে এই লাইনটাকে কোয়েনসাইড করে, দেখো এই লাইন থেকে তুমি কি কি পেয়ে গেলে। এই লাইন থেকে তুমি এনথালপি পেলে, এই লাইন থেকে তুমি রিলেটিভ হিউমিডিটি পেলে, এই লাইন থেকে তুমি স্পেসিফিক হিউমিডিটি পেলে, এই লাইন থেকে তুমি এইখান থেকে স্পেসিফিক ভলিউমও পেয়ে গেলে এয়ারের বেসিক্যালি। ঠিক আছে, তো একটা দুটো পয়েন্ট তোমার দরকার, সেইখান থেকে তুমি পুরো জিনিসটার ওর ভেতরে ময়েশ্চার কন্টেন্টের এগেনস্টে। তো আমরা আপাতত 5টা এতে মেথড ইউজিং বাই দ্য সাইকোমেট্রিক চার্ট আমরা 5টা জিনিস আপাতত জানতে পেরেছি। আর জাস্ট দুটো জিনিস আমরা জানবো, এই যে সেন্সিবল হিট ফ্যাক্টর বা সেন্সিবল হিটিং, এই জিনিসগুলো মানে এটাই আমি যেটা বলছিলাম, ধরো তোমার এইখান থেকে এইখানে তোমার আসতে হবে, এই অঙ্কগুলো আমাদের করতে হয় আর কি বেসিক্যালি, যে আমার এইটা হচ্ছে কন্ডিশন আর এই কন্ডিশনে আসতে হবে, তাহলে কতটা হিট আমাকে রিমুভ করতে হবে, কতটা ময়েশ্চার রিমুভ করতে হবে, সেটা আমরা সাইকোমেট্রিক চার্ট থেকে বের করে অঙ্ক কষে ফর্মুলা আছে বের করি। তো আমাদের এত কিন্তু শক্তপোক্ত কিছু জিনিস জানার দরকার নেই, কিন্তু ভাবো যে তুমি এবং তোমার বন্ধু দুজনে মিলে এয়ার কন্ডিশনিং ইন্ডাস্ট্রিতে চাকরি মানে ইন্টারভিউ দিতে গেছো, তুমি পুরো সাইকোমেট্রিক চার্টটা জানো, যে অ্যাটলিস্ট কোনটাকে কি বলে, কোথা থেকে কি বলে, এবং সাইন্টিফিক্যালি জানো যে কোনটা কেন হচ্ছে, কোথায় কি কোইনসাইড করে, আরেকজন জানে, তো তুমি তো অবভিয়াসলি একটা ভালো এজ পাবে না। কারণ আমি অ্যাজ অ্যান এমপ্লয়ার আমি দেখবো যে লেটস সে এক্স পারসন নোজ মেনি বেসিক থিংস ইন ডিটেল, সো আমার ওকে শেখাতে অনেক সুবিধা হবে বেসিক্যালি। তো সেই জন্য এই সব ছোট ছোট মানে অ্যাপ্লাইড জিনিসগুলো আমাদের জানা দরকার বেসিক্যালি। ওকে, সরি। ওকে, নেক্সট হচ্ছে এগুলো আরো যত আমি মানে এতে যাব তত এই অঙ্কের ব্যাপারগুলো আসবে। আমি এত কিছু ডিটেলে তোমাদের বলতে চাই না প্রথম দিনকে, তাহলে অনেক কিছু গুলিয়ে যাবে, বাট এগুলো তোমরা স্টাডি করতে পারো। স্টাডি করলে ইউ ক্যান সি দ্যাট যে হাউ দ্য ক্যালকুলেশন ইজ গোয়িং অন অ্যান্ড হোয়াট আর দ্য। প্রথমে তো আগে দুটো পয়েন্ট নিয়ে আগে বাকি পয়েন্টগুলো মাপতে শেখো আর কি, যে একটা দুটো ড্রাই বাল্ব টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি আর ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব, যে এই স্পেসিফিক পয়েন্টে এই 7টা ভ্যালু কি কি হতে পারে বেসিক্যালি, এবং সেই 7টা ভ্যালু অ্যাডিশন অফ ময়েশ্চার কি করে হয়, হিটিং হিউমিডিফাইং করতে গেলে কি হয়, কুলিং এ কি হয়, এই জিনিসগুলো হচ্ছে তোমার। এই যেমন সেন্সিবল হিট ফ্যাক্টর বললাম, এই যে এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে আসবে, তার মধ্যে এই পার্টটা হচ্ছে ল্যাটেন্ট হিট, এই পার্টটা হচ্ছে সেন্সিবল হিট। এটা কিভাবে বের করে আসবে, এই পয়েন্ট থেকে আমাদের যদি বের করতে হয়, সেই পয়েন্টগুলো আগে মাপতে শেখো বেসিক্যালি। তারপরে এর মাধ্যমে আমরা SHF মাপবো, স্লোপের বিভিন্ন জিনিসের ফ্যাক্টর মাপবো, সেই জিনিসগুলো আমরা পরে এরপরে এই যে SHF যেটা আমি তোমাদের বলছিলাম, যে সেন্সিবল হিট ডিভাইডেড বাই টোটাল হিট, টোটাল হিট মানে হচ্ছে সেন্সিবল হিট প্লাস ল্যাটেন্ট হিট, তাহলে সেইটাকে হলে SHF। এই SHF যদি আমরা না জানি, আমরা কোনোদিন কয়েলের ডিজাইন করতে পারবো না বেসিক্যালি। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তুমি করতে পারো না। যেমন ধরো এখানে SHF এরা বের করেছে, এখান থেকে এই জায়গা থেকে একটা ল্যাটেন্ট হিট সেন্সিবল হিট তুলে নিয়ে এখানে ওরা একটা বের করেছে। নর্মালি আমাদের SHF ফ্যাক্টর নর্মাল এয়ার কন্ডিশন ডোমেস্টিকের ক্ষেত্রে প্রায় 0.75 থেকে 0.8 মতনও চলে যায় আর কি। তো আমাদের কয়েলটা ওইভাবে ডিজাইন করতে হবে। আবার ধরো এরকম কোনো জায়গা তুমি ডিজাইন করলে যেখানে তোমার SHF হচ্ছে 0.9 এর ওপর, যেমন আমাদের ডেটা সেন্টার ইন্ডাস্ট্রিতে কি হয়, একটা ডেটা সেন্টারের মধ্যে প্রচুর র্যাক থাকে এবং ওখানে লোকজন থাকে না, শুধু র্যাক আর সার্ভার থাকে, তো মেশিন কুল হচ্ছে বেসিক্যালি, তো ওখানে তো ল্যাটেন্ট হিট নেই, ওখানে তো পুরোটাই ড্রাই হিট। তো ওখানে যদি আমরা SHF মাপি তাহলে দ্যাট ইজ গো বিয়ন্ড 0.9, 0.95 সামথিং লাইক দ্যাট। কিন্তু যখন আমরা কমফোর্ট এয়ার কন্ডিশনিং অফিস কিংবা রেস্টুরেন্ট কিংবা সিনেমা হল কিংবা মাল্টিপ্লেক্স মলস এগুলো যখন আমরা ডিজাইন করি, তখন দেখা যায় যে 0.7 কিংবা এবার এইটারও ওপর এয়ার কন্ডিশনিং এর পুরো মানে মানে চয়েস অফ এয়ার কন্ডিশনিং আর টাইপ অফ এয়ার কন্ডিশনিংই চেঞ্জ হয়ে যায়। তুমি যদি ওই ডেটা সেন্টারে যদি নর্মাল ডাক্টেবল স্প্লিট এসি বা নর্মাল চিলার দিয়ে যদি করতে যাও HU দিয়ে, কোনোদিন হবে না বেসিক্যালি। আবার সিমিলারলি ডেটা সেন্টারে এয়ার কন্ডিশনিং দিয়ে তুমি যদি ঘরের এয়ার কন্ডিশনিং করতে চাও, কোনোদিন সাকসেসফুল হবে না, কারণ পুরো কয়েলের ডিজাইনই আলাদা হয়ে যায়। চিন্তা করো একটা ছোট্ট জিনিস, এই ছোট জিনিসটার ওপর পুরো এয়ার কন্ডিশনিং এর পুরো আমার সিস্টেম ডিজাইন দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি। তো দ্যাটস অল, আমার আর কিছু বলার নেই। আমার কাছে আরো অনেক কিছু আছে, যেমন আজকে আর বেশি আমি কিছু বলবো না। সো দেয়ার ইজ আমি জাস্ট একটা মানে দেখিয়ে রাখি তোমাদের, পরের বার তোমরা হয়তো কেউ যদি এয়ার কন্ডিশনিং দুনিয়াতে কাজ করে থাকো, তাহলে তাদের ক্ষেত্রে দিস উইল বি অলরেডি নোন
থিংস। সো এই হচ্ছে তোমার একটা এক্সেল বেসের, আমি জানি না এটা দেখতে পাচ্ছ কিনা সবাই, সরি এটা আবার কি হয়ে গেল, যাই হোক সামথিং রং, এনিওয়ে এবার ডকুমেন্ট রিকভারি মোডে চলে গেল। তোমরা কেউ জানো হিট লোড করতে? মানে কেউ কি আছো এরকম যারা এয়ার কন্ডিশনিং এ কাজ করো? মনে হয় না। আচ্ছা আচ্ছা, I just wanted to show, আমি আজকে মানে ডিসকাস করছি না, বাট দিস ইজ বেসিক্যালি আ ডিজাইনের হার্ট। মানে এটা শিখতে পারলে আই থিঙ্ক এই এক্সেল ফাইলটাতেই কোনো একটা প্রবলেম রয়েছে। এনিওয়ে সো এইগুলো হচ্ছে ডিজাইন স্ট্যান্ড, না এটার কোনো একটা প্রবলেম রয়েছে। সো দ্যাটস অল, আই এম স্টপ শেয়ারিং নাও। এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি, বা কিছু আরো জানার দরকার বা বুঝতে অসুবিধা হয়েছে? হ্যালো, আমি কি পড়া ধরবো তাহলে? সবাই সব বুঝে গেছে? হ্যালো হ্যালো হ্যালো, কে কে আছে কে কে? আই থিঙ্ক একদিনে ডাইজেস্ট করার জন্য অনেক কিছু। এখন আমি যেটুকুনি বুঝলাম আমাকে একটু দেখতে হবে রে, আমার কোনো কোশ্চেন করার মতো জায়গায় নেই। No, no, it's okay. For you, it's not a problem. But the freshers students who have just passed or... আচ্ছা ঠিক আছে, আমি পরে তোকে বলছি, ঠিক আছে? ওদের কোনো কোয়েশ্চেন থাকতে পারে হয়তো, আমি আই এম এক্সপেক্টিং কোয়েশ্চেন্স ফ্রম দেম অ্যাকচুয়ালি। মানে ফার্স্ট অফ অল বোঝা গেছে কি জিনিসটা? তাড়াতাড়ি হয়ে গেল না তো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা ওকে, তুমি কি মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল? ইলেকট্রিক্যাল স্যার। ওকে, মানে ইলেকট্রিক্যাল হয়েও তুমি এতটা বুঝতে পেরেছো? লাস্টের দিকটা একটু চাপ হলো। আচ্ছা, লাস্টের দিকটা একটু সত্যি একটু তাড়াতাড়িও হয়েছে, আর অনেক কিছু আছে। তবে মানে সাইকোমেট্রিক চার্ট যদি তুমি স্টাডি করতে শুরু করো, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে অ্যাটলিস্ট ওই ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব এগুলো যদি তুমি প্লট করতে শুরু করো, দেন ইট ইজ সামথিং লাইক আ ব্যাক অ্যান্ড ফোর্থ সিস্টেম বেসিক্যালি। ইউ নিড টু ডু বাই ইয়োর ওন। দেন কোয়েশ্চেন আসবে যেটা কেন হচ্ছে, ওটা কেন নয়, এটা নয়, সেগুলো আর কি বেসিক্যালি। Okay, thanks for having me. And anybody else? I mean, Amdore Dore boli, Suranjan, any question from your side? It's okay. হ্যাঁ, ইটস ওকে। না স্যার যদি কোনো বলছিলাম যে এখানে এনট্রপি আর এনথ্যালপিটা কিভাবে মানে রিলেট করা যায় একটু বলে দিন না। এনট্রপি তোমার এখানে রিলেট করা যায় না বেসিক্যালি, শুধু এনট্রপিটাই রিলেট করা যায়, তাই তো? এনথ্যালপিটা রিলেট করা যায়। এনথ্যালপি হচ্ছে হিট, যেটা এনার্জিটা তোমার সাবস্টেন্সের মধ্যে বা মধ্যে থাকে, সেইটা তুমি জেনারেট করতে পারবে। এনট্রপি তুমি ওরম ভাবে ঠিক কোথায় করা যায় না কেন? ফিজিক্যালি মানে তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করো তাহলে করা যায় না। যদি থিওরিটিক্যালি তুমি যদি এনট্রপি যদি নিয়ে আসতে চাও, এনট্রপি করা যায়। বাট কি বলতো, আমি এই জন্য এমন কিছু ট্রাই করলাম শেয়ার করার জন্য যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে। এয়ার কন্ডিশনিং এ তুমি যখন কাজ করতে যদি আসো, তাহলে কিন্তু এইগুলো তোমার লাগবে বেসিক্যালি, এইগুলো জানা দরকার। তুমি তো দেখো জেনারেলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আমরা যখন পড়তে মানে কাজ করতে আসি, তারা তো কেউ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর কাজ করতে আসি না। তো যখন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তুমি যদি কাজ করতে চাও, দেন অনলি ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্ট্রপি অফ দ্য সিস্টেম অ্যান্ড অল দোজ থিংস which is no more required। সেটা হয়তো আমি বলছি না, আই এম নট ডিসকারেজিং ইউ, মেবি হয়তো 7-8 বছর পর তুমি করতেই পারো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ, তখন লাগবে। এখন মানে চট জলদি লাগবে না।
Okay, if no more question, I can conclude the session. স্যার ইউটিউব চ্যানেলের লিংকটা যদি কমেন্টে দিয়ে দেন, স্ক্রিনশট নিতে পারেনি অত। না না, স্ক্রিনশট নেবে দিতে বারণ করলাম তো তোমাকে আমি। স্ক্রিনশট নিতে হবে না, উই উইল প্রোভাইড ইউ দ্য মানে এগুলো দেখো, এগুলো কোনোটাই তো আমাদের প্রোপ্রাইটারি আইটেম নয়। দিস ইজ অল অ্যাভেলেবল ইন ইন্ডাস্ট্রি বেসিক্যালি। সেটা আমরা একটা জায়গায় করে একটা সেশন করছি, তো না দেওয়ার তো কিছু নেই। আমরা যে লিঙ্কটা দেবো, লিঙ্কের কমেন্টে তোমার স্টাডি মেটেরিয়ালও দিয়ে দেবো, নো প্রবলেম। বোঝো, মানে আমার মূল কথা হচ্ছে যে বোঝাটা দরকার বেসিক্যালি, রাদার দেন ইউ জাস্ট ডু ইট বাই স্ক্রিনশট অ্যান্ড এ করা, তাই না? ওকে, any more question from Polomi, Manjushree, Himanish, Deep, Joy, Obhijit Chandra, and I don't know anybody else. দাদা অ্যাকচুয়ালি আমি না অনেক পরে জয়েন করেছি, আমাকে এটা মানে সেশনটা আবার দেখতে হবে। আমি প্রায় 6:20 নাগাদ জয়েন করেছি। ওকে, নো প্রবলেম। আমরা তো এটা তো রেকর্ডিং হচ্ছেই, সো উই উইল পুট ইট ইন দ্য ইউটিউব চ্যানেল। সো মাই পয়েন্ট ইজ দ্যাট ইফ ইউ গাইজ আর তোমাদের অন্য কোনো বন্ধুরাও যদি মানে ইন্টারেস্টেড হয়, অনেকে হয়তো বিশেষ করে HIT কলেজের যারা আছো তাদেরকে স্যার আমি জানি, উনি লিঙ্ক আজকে সকালেই আমি শেয়ার করেছি, উনি দিয়েছেন। হয়তো আজকে সানডে অনেকে বন্ধুরা হয়তো দেখতে পাইনি বা জয়েন করতে পারিনি, তো তারা হয়তো ইন্টারেস্টেড। ইফ সামবডি ইজ ইন্টারেস্টেড টু কন্টিনিউ দিস সেশনস, প্রবাবলি হয়তো আমরা আবার 1 মাসের মধ্যে ABCD অফ এয়ার কন্ডিশনিং পার্ট 2 আবার শুরু করব, যেদিন আমরা হিট লোড বা সাইকোমেট্রিক নিয়ে আরো ভালো করে, মানে পুরোটাই কিন্তু যেটা ইন্ডাস্ট্রিতে হবে সেই রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো সেটা যদি তোমরা ইন্টারেস্টেড হও বা তোমাদের বন্ধুরা কেউ ইন্টারেস্টেড হয়, আই রিকোয়েস্ট ইউ অর জাস্ট সাজেস্ট ইউ টু লুক অ্যাট দিস ইউটিউব চ্যানেল ফার্স্ট। মিনস এই ট্রেনিংটা আগে দেখে নিও, কন্টেন্টগুলো যেগুলো আমরা দেবো, স্টাডি মেটেরিয়ালগুলো, সেগুলো একবার স্টাডি করে নেওয়ার পর if you and your friends will attend the next session, it will be beneficial and easier for them. Okay, I think Obik, this is all. There is no more question, so I can conclude the session. Thank you for all of your presence. Okay, thank you so much. Okay, bye bye. I'm leaving. Thanks everybody for joining. Bye. Thank you all. Thank you. গুড ইভিনিং। ভাই চ্যানেল লিংকটা দিল না, দেখলি? আরে লিংকটা তো ভাই লেখা আছে, ওই একটা ছবিতে দেখ, হচ্ছে কোথায় ইউটিউব চ্যানেলে দিয়ে দেয়া আছে। শালা আমি কানাচোদা, কেউ নেই তো? বেরো বেরো। ভাই কোথায় দেখছিস? কানা বল না।